শ্রেয়ান আনিশাকে বিছানার উপর রাখে। আর কিছু না বলে শ্রেয়ান দরজার দিকে চলে যায়। দরজায় হাত দিয়ে আনিশার মুখের দিকে তাকিয়ে বলে, রাতের স্বপ্নটাই যেন আমি থাকি। আমার ভাবনাই রাত কাটুক তোমার। ঘুমিয়ে পড়ো। গুড নাইট। শ্রেয়ান একগাল হাসি দিয়ে দরজা বাহির থেকে লক করে দেয়। বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে শ্রেয়ান নিজের রুমে যায়। এনার পাপা এনার মাথার কাছে বসে আছেন। মিথিলা বেগম দাঁড়িয়ে আছেন এনার মাথার ধারে। মিয়াদ একবার এসে দেখে চলে যায়। বোনকে সে খুব ভালোবাসে। বোনের কষ্ট সে সহ্য করতে পারে না। আফতাব খান রেগে আছেন অনেক। আদরের মেয়ের এই অবস্থা শুধু শ্রেয়ানের জন্য। প্রতিহিংসায় জ্বলে উঠেছেন তিনি। ইচ্ছে তো হচ্ছে শ্রেয়ানকে খুন করে ফেলতে। তিনি উঠে গেলেন, পায়চারি করতে লাগলেন মেয়ের রুমে। মনে মনে বলতে লাগলেন, আমি আর শেষ দেখব। বিছানায় সে আগের মতোই শুয়ে আছে আনিশা। যেভাবে শ্রেয়ান তাকে শুয়ে দিয়ে গেল সেভাবেই শুয়ে আছে। এইমাত্র সে একটু নড়ল, চিত হয়ে শুয়ে আছে। মাথাটা তার শূন্য শূন্য লাগছে, যেন সব ফাঁকা, কিছুই ঢুকছে না মাথায়। এগুলো কি সত্য, নাকি প্রথম দিনের মতো সত্যটাকে যেভাবে স্বপ্ন ভেবেছিল এটাও তেমন? আনিশার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। ভাবতে লাগলো, আপনি তো রূপকথার রাজপুত্র। প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই এটা ভেবেছিলাম। ঘোর লেগেছিল আমার। যখন প্রথম আপনি আমায় স্পর্শ করলেন আমার চিবুকে, তখনই আমার শিহরণ জেগেছিল মনের কোণায়। আপনাকে যে আমার ভালো লাগে বলতে দ্বিধা নেই আমার। আপনি আমার মনের বেশ জায়গা দখল করে নিয়েছেন। আপনাকে আমি অনুভব করতে পারি। আজকাল আপনার হুটহাট করা কাজগুলি আমায় বেশ পোড়ায়, বারবার মনে পড়ে, জ্বালাতন করে। আপনার প্রতি টান অনুভব করি আমি। এটাই কি ভালোবাসা? তবে বলতেই হবে, আমি ফেঁসে গেছি। সকালে ঘুম থেকে আনিশা তাড়াতাড়ি উঠে পড়ে। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বারান্দায় যায়। আহ, কি প্রাণবন্ত বাতাস, যেন শরীর নিমিষে বরফ করে তোলা। আল্লাহ কি অপরূপ সৃষ্টি, কুল কিনারা পাওয়া যায় না। না জানি আল্লাহ কতটা সুন্দর। আনিশা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় আলতো হেসে। কয়তলায় আছে তারা আনিশার অজানা, তেমন খেয়াল করেনি। এমন সৌন্দর্যের সম্মুখীন হলে কি অন্য কিছু ধ্যান থাকে? উপর থেকে কি সুন্দর লাগছে, সবুজ গাছ, নীল সাগরের পানি, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া বাতাস। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে তার। মনে হচ্ছে সাগরের পানিটা একদম নীল, নীল আকাশের মতো। ঢেউগুলি মনে হচ্ছে তার গায়ে এসে লাগছে। ঢেউয়ের দিকে হা করে তাকিয়ে আছে অবাক হয়ে। প্রতিটি ঢেউয়ে ঢেউয়ে সে হেসে উঠছে। আনিশা একবার চাইলো একাই চলে যাবে, পরে ভাবলো উনি বকা দিবে। আনিশা একবার শ্রেয়ানের ঘরের দরজায় উকি দিল, লাগানো। এখনো ঘুমিয়ে আছে লোকটা। আনিশা মন খারাপ করে হাফ ছাড়ে। এমন সময় এক কাপ কফি হলে মন্দ হতো না। বেশ লাগতো ওয়েদারটার সাথে, একদম পারফেক্ট। সকালে বাতাস তো এমনিতেই প্রাণ ঢালা হয়, তার উপর সমুদ্রে। মুখে আর বলে বুঝাতে হবে না। আনিশা হেসে হেসে নিজের রুমে যায়। টেবিলের উপরে রাখা টেলিফোন দিয়ে কল দেয়, কিন্তু রিংই হচ্ছে না। আনিশা আবারও ট্রাই করে, কিন্তু না, এবারও তাই। পরে তার চোখে যায় টেলিফোনের লাইন নেই। মন খারাপ করে আনিশা বাহিরে চলে আসে, আবার প্রকৃতির সাথে মিশে যেতে। মিয়াদ কল দেয় না এনাকে। এনার সাথে ভালো করে কথা হয় না আজকাল। কল হয় ধরে না, আবার কল দেয়। হ্যালো, বলো। কোথায় ছিলে তুমি? দেখো, সব সময় ফোন হাতে নিয়ে বসে থাকি না। কখন তুমি কল দিবে আর আমি কখন সাথে সাথে কল রিসিভ করব, অনেক কাজ থাকে। কি বলবে বলো, বলে ফোনটা রাখো। মেয়েদের খুব মন খারাপ হলো। ইনা তার সাথে এভাবে কথা বলে না, কিন্তু তার মন খারাপ, আর ইনাও তার সাথে এমন করছে। ভালোবাসার মানুষের কাছ থেকে অগ্রাহ্য আর অবহেলাটা সইবার মতো না। মিয়াদ মনে খুব কষ্ট পেল ইনার ব্যবহারে, তবুও প্রকাশ না করেই বলল, ঠিক আছে, রাখছি। মিয়াদ টুক করে ফোনটা কেটে দিল। ইনা ভাবতেও পারেনি এমনটা হবে। একবার ফোনটা কান থেকে এনে দেখলো সত্যি মিয়াদ কল কেটে দিয়েছে। ইনা নিজের উপরই রাগ হলো, কষ্টও পেল। মিয়াদও হয়তো কষ্টে আছে, কারণ তার বোনের সমস্যা হচ্ছে। এনার চোখ দিয়ে পানি চলে এলো 2 ফোঁটা। নিজে নিজেই বলল, সরি মেয়াদ, খুব কষ্টে আছি। আমি সরি জান, আমার মনটা ভালো নেই। আমার জীবনে আমার ভাইয়া অনেকটা। ভাইয়া কষ্ট হলে আমার বুক ফেটে যায়। চোখ ডলতে ডলতে শ্রেয়ান দরজা খুলে বের হয়ে এলো। দেখেই আশ্চর্যজনিত হলো। বিস্ময়কর চোখ নিয়ে তাকিয়ে রইল আনিশার পানে। হাঁটুর নিচ পর্যন্ত একটা মিষ্টি কালারের গোল জামা পরা, উপরে পাড়টা সাদা, অ্যাশ কালারের ফুল, নিচের সবটা মিষ্টি কালার। ব্লু কালারের একটা স্কার্ফ গলায় ঝুলছে, সাথে 3/4 একটা টাইস।
লম্বা চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে দোল খাচ্ছে দোলনার মতো। সাদা দাঁত বের করে হাসছে, রেলিংয়ে হাত ধরে দাঁড়িয়ে। শ্রেয়ান এই মোহনীয় রূপের ছটা দেখে পুলকিত হতে লাগলো। বুকের মধ্যেখানে ছোটখাটো একটা ঝড় বইতে শুরু করলো। ছোট্ট হলেও এই ঝড় মোকাবেলা করার শক্তি নেই। নেই নয়, থাকলেও অনেকটা অসম্ভব এমনই কিছু। শ্রেয়ান হা হয়ে দেখছে আনিশাকে। আনিশা ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখলো শ্রেয়ানের বুকের বাঁ পাশে হাত রেখে ধরেছে। আনিশার হাসি পেল, সে মুচকে হাসলো, কিন্তু বেশি সময় নয়, পুরোপুরিভাবে শ্রেয়ানের দিকে ফিরল সে। যখন খেয়াল করলো শ্রেয়ানের শরীর অর্ধ উন্মুক্ত, গায়ের একটা শর্ট প্যান্ট ছাড়া কিছুই নেই। ধবধবে সাদা সিক্স প্যাক বডি দেখে আনিশার মুখের হাসি আস্তে আস্তে নুয়ে এলো। কাঠ গলায় শুষ্ক এক ঢোক গিলল সে, চোখ ছানা বড়া হয়ে আসে। আনিশার শরীরে শিরায় শিরায় যেন এই দৃশ্যের অনুভূতি পৌঁছে গেল। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে আছে। চোখের পাতা নড়লেই বুঝি খেলায় হেরে যাবে। আনিশা বহু কষ্টে নিজেকে নিজের জায়গায় নিয়ে এলো ঘর থেকে। সাথে সাথে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে, বলে উঠল, ছি ছি। শ্রেয়ান মোহনা কাটিয়ে ঠিক হয়ে দাঁড়ায়, তবে ভ্রু কুচকায়। আনিশার বিষয়টা বুঝে উঠতে পারল না সে। আনিশা চোখে হাত দিয়ে বলে, আপনার কি লজ্জা করে না? শ্রেয়ান অবাক হয়ে জবাব দেয়, ওয়াই? নিজের দিকে তাকিয়ে দেখুন তো। বাধ্য ছেলের মতো শ্রেয়ান নিজের দিকে তাকিয়ে আবার আনিশার দিকে তাকায়, বলে, এমন করছো যেন শর্ট প্যান্টটাও আমার গায়ে নেই। শ্রেয়ানের কথা শুনে আনিশা বলে, নাউজুবিল্লাহ, ছি কি কথা। শ্রেয়ান হাহা করে হেসে ওঠে। আনিশার কাছে গিয়ে বলে, একদিন না হয় সবই হবে। শ্রেয়ান বলে, তোমার ল্যান্ডফোনের লাইনটা আমি কেটে রেখেছি, আর হোটেলের ম্যানেজারকে বলে রেখেছি আমি না বলার আগ পর্যন্ত এই দিকটায় যেন কেউ না আসে, কোনো ওয়েটারও নয়। দরকার হলে আমি বলে পাঠাবো, ঘরে যাও। ম্যানেজারকে বলছি গরম গরম 2 মগ কফি দিয়ে যেতে। ওয়েদারটা দারুণ, সেই লাগবে ধোয়া ওঠা গরম কফি খেতে। আমি ফ্রেশ হয়ে আসছি, দুজন একসাথে কফি খাবো এখানে এই ওয়েদারে। ওকে পিচ্ছি? শ্রেয়ান একটা হাসি দিয়ে নিজের রুমে যায়। আনিশা বোকার মতো তাকিয়ে আছে। লোকটা কি বলে গেল এগুলো? এই লোকটা কি? ছি, আজ 2 দিন ইয়াস কিছুই খায় না। তার বাবা মা বোন সবাই চিন্তা করছে। মা বোন তো কান্নাই করছে। বাবার চোখ দিয়ে পানি না আসলেও বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে তিনিও কতটা কষ্টে আছেন। শুধু মুখ ফুটে কষ্টটা বলতে পারছে না, বা বাবা বলে মায়ের মতো চিৎকার করতে পারছে না। বাবাদের তো শক্ত থাকতে হয় সব মুহূর্তে। প্রাণহীনভাবে শুয়ে আছে ইয়াস বিছানায়। মাথার ধারে মা আর পায়ের কাছে বোন বসে আছে, দুজনেই কান্না করছে। হাসি খুশি ছেলেটা এমন করার কারণ কেউ বুঝতে পারছে না। মা মুখে আঁচল গুজে কান্না করছে। ইয়াসের পায়ে হাত দিয়ে ইনা কান্না করতে করতে বলে, ভাইয়া তোর পায়ে পড়ি, বল কি হয়েছে তোর? এমন করছিস কেন তুই? ভাইয়া রে, দেখ তোর শরীরটা কেমন হয়ে গেছে। তোর পায়ে পড়ি ভাইয়া, কয়েকটা ভাত খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি ভাইয়া। ভাইয়া তোর কষ্টটা আমি সহ্য করতে পারছি না, দোহাই লাগে, কয়েক মুঠো ভাত খেয়ে নে। ইনা হু হু করে কান্না করতে লাগলো। ইয়াস লেগে আসা গলায় বলল, দুপুরে খেয়ে নিব। ইনা, কান্না না করে যা, আমায় একটু একা থাকতে দে। ইয়াসের মা এই কথা শোনার পর কান্না করতে করতে রুম থেকে চলে গেলেন। একমাত্র ছেলের কষ্ট এভাবে সওয়া যায় না। ইনা, যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়ে যাস। ইনা ইয়াসের দিকে তাকিয়ে অনেকক্ষণ কেঁদে চলে গেল দরজা লাগিয়ে। ইয়াস বালিশে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। পানি বাদ মানছে না। আনিশাকে তার বড্ড দেখতে ইচ্ছে করছে। কতদিন ওই মুখটা দেখা হয় না তার। ওই শুভ্র স্নিগ্ধ মুখটার মাঝে কতটা যে মায়া লেগে আছে। সমুদ্রের স্নিগ্ধ পানিতে এক কুমারী তার নতুন ফুলের মতো শরীর নিয়ে ঝাপাঝাপি করছে। কি প্রাণোচ্ছল তা! শুভ্র কোমল হাত পা দিয়ে পানি নিয়ে খেলা করছে। মুক্তের মতো সাদা চকচকে দাঁত বের করে খিলখিল করে প্রাণ নেওয়া হাসি হাসছে। সুদূর থেকে এক সুদর্শন পুরুষ তাকে অবলোকন করে যাচ্ছে। মুগ্ধকারিণীকে সুদর্শন পুরুষ অপলক দেখছে। কুমারীর গা থেকে যেন উপচে পড়া সৌন্দর্য বহির্গত হচ্ছে। এই এক আশ্চর্য চমকালো রূপ, চোখ ধাঁধালোর দৃশ্য। যে দেখবে সেই মোহে উপনীত হবে। সাদা একটা টাইট ফিট শার্ট আর শর্ট একটা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। এক হাতে প্যান্টের পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে আশ্চর্যজনিত হয়ে। পায়ে সে সাগরের ঢেউ ধাক্কা দিয়ে দিয়ে শিহরণ জাগিয়ে তুলছে। ওই শিহরণ যেন আনিশাকে উপলব্ধি করছে। বেশ সময় হয়ে গেছে আনিশা পানিতে। শ্রেয়ান কিছুই বলছে না, শুধু দেখছে। হঠাৎই তার ফোনটা বেজে ওঠে।
শ্রেয়ান কল রিসিভ করে। বলো। কি বলো? কবে? ওকে, রাখছি। শ্রেয়ান কলটা কেটে দিয়ে হাস্যোজ্জ্বল আনিশার কোমল স্নেহপূর্ণ মুখখানার দিকে তাকিয়ে নিজেই বলতে লাগলো, আনিশা আবার একটা ধাক্কার সম্মুখীন হতে হবে তোমায়। আমার কিচ্ছুই করার নেই, এর জন্য আই এম সরি আনিশা। প্রকৃতির তালে তাল মেলাচ্ছে আনিশা, হাতে পানি নিয়ে ছোড়াছুড়ি করছে খিলখিলিয়ে হেসে। তার মুখে পরিতৃপ্তির ছাপ আপনা আপনি দেখা যাচ্ছে। প্রাণবন্ত আনিসার কোমল স্নিগ্ধ মুখখানা দেখে শ্রেয়ানের ভীষণ মায়া হয়। শ্রেয়ানের মুখটা ম্লান হয়ে এলো, বিষণ্ণতায় ছেয়ে গেল সবটা। শ্রেয়ান ধীর পায়ে এগিয়ে যায় আনিশার দিকে। আনিশা তখনও হেসে হেসে পানিতে হাতড়াচ্ছে। হাতের তলায় পানি নিয়ে নিজের উপর নিজেই পানি ছিটিয়ে দিচ্ছে। সেই পানি উপরে এসে পড়লে আবারও হেসে উঠছে। শ্রেয়ান আনিশার কাছে গিয়ে ক্ষীণ স্বরে আনিশাকে ডাকে। আনিশার সেই ডাক শুনতে পেল না। শ্রেয়ান এবার আনিশার হাত ধরে তার দিকে ফিরায়। আনিশা আঁতকে ওঠে, সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিয়ে বলে, এভাবে কেউ ধরে, ভয় পেয়েছি আমি। আপনার কি কিছু হয়েছে? মুখটা তো পানসে দেখাচ্ছে, কি হলো? শ্রেয়ান আনিশার দুগালে হাত রাখে, কোমলভাবে, না ছোঁয়ার মতোই নরম সুরে বলতে লাগলো, আনিশা, আমরা তো মানুষ না, আমাদের সব সহ্য করে নিতেই হবে। কি হয়েছে বলুন তো। আমি এখন যেটা বলবো সেটাতে তোমার ভেঙে পড়লে চলবে না। আনিশা ভয়ে চুপ করে থাকে, ভেতরটা কেমন কচকচ করছে। আনিশা, তোমার বাবা কাল মারা গিয়েছে। কথাটা শোনার পর আনিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কোনো কিছুই বলল না। ভেতরটা মুচড় দিয়ে উঠল, বুকে চিনচিন কষ্ট লাগছে। নিজেকে মনে হয় নিজের মাঝেই পাচ্ছে না সে। প্রাণহীন পাথরের মতো ফ্যাল করে তাকিয়ে দেখছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান জানে আনিশার ভেতরের অবস্থাটা, ভেতরে ভেতরে এসে যে শেষ হয়ে যাচ্ছে। শ্রেয়ান করুণ মুখে তাকিয়ে আছে আনিশার পানে। আনিশা হঠাৎ দুপা পিছিয়ে গেল, দৃষ্টি শ্রেয়ানের মুখে। এইমাত্র বলা কথাটা বারংবার তার কানে তীব্র প্রতিধ্বনি সৃজন করছে। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মনে হয় কোনো মাটি নেই তার। সে হাওয়ায় ভাসছে, এমনই লাগছে তার কাছে। সবকিছুই ফাঁকা ফাঁকা লাগছে। শান্ত হয়ে একবার চোখের পাতা ফেললো শ্রেয়ানের দিকে চেয়ে। তার জন্ম দেওয়া বাবা মারা গেছে। এই বাবার রক্তই তো তার শরীরে। হতে পারে বাবা বাবার মতো ছিল না, ছিল একটা পিশাচ, তবুও তো বাবা ছিল। আনিশার মনে একটু হলেও মানুষটার প্রতি টান ভালোবাসা ছিল। যতই হোক বাবা, সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন বাবাই ছিলেন। প্রতিটা মেয়ের মনে যেভাবে বাবা নামক মানুষটার প্রতি বিশাল এক ভালোবাসা থাকে, তার মনেও বিশাল না হলেও ভালোবাসা ছিল। এই বাবাই তো তাকে ছোটবেলায় হাঁটতে শিখিয়েছে, অভিমান করলে কাঁধে নিয়ে চকলেট চিপস কিনে দিয়েছে। সব বাবার মতো তার বাবাও ছোটবেলায় তাকে কোলে করে আদর করেছে। সে বাবা নেই, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। হঠাৎ শক্ত একটা ঢেউ এসে আনিশার পায়ে বাড়ি দিয়ে আবার চলে গেল। আনিশা ধপ করে নিচে পড়ে গেল। বুকের ব্যথাটা খুব বাড়ছে। শ্রেয়া আসে ধরতে। আনিশা হঠাৎ জোরে একটা চিৎকার করে ওঠে। সে চিৎকার যেন সমুদ্র বারবার ফিরিয়ে দিচ্ছে। আনিশা হাউমাউ করে কাঁদতে লাগল। বাবা বাবা করে বুকটা ফেটে যাচ্ছে তার। শ্রেয়ান এগিয়ে আসলে আনিশা তার হাত সরিয়ে নেয়। বারবার শ্রেয়ান ধরতে গেলেও আনিশা হাত সরিয়ে দিচ্ছে। আনিশা চিৎকার করে কাঁদতে লাগলো। লুটিয়ে কাঁদছে সমুদ্রের বালিময় মাটিতে। শ্রেয়ান অনেক জোর করে আনিশাকে নিচ থেকে তোলে। আনিশা শ্রেয়ানের বুকে চাপটে পড়ে জড়িয়ে ধরে। কালো শার্টটা খামছে ধরে বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। শ্রেয়ান আনিশার মাথায় হাত রাখে, এক হাত দিয়ে আনিশাকে পেঁচিয়ে নেয়। আনিশা গগন ফাটানো কান্না করছে। আনিশাকে জড়িয়ে ধরে তার কান্না আর কষ্ট দেখে শ্রেয়ানের বুকটা ছিঁড়ে যাচ্ছে। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু আনিশার ঘাড়ে এসে পড়ে। খুব শক্ত করে জড়িয়ে নিল আনিশাকে। এনা বিছানায় বসে চুপ কাচ্ছে। ফোনটা বাজতেই সে হাতে নেয়। কলি কল দিয়েছে। এনার রাগ হলো, তবুও কলটা রিসিভ করলো। বলল, বল, কি বলবি? আছিস নাকি? তুই এমন কেউ না যে তোর ওপর রাগ করতে হবে আমায়। আরে কুল ইয়ার, রেগে যাচ্ছিস কেন? তা তুই তো মনে হয় হেরেই যাচ্ছিস। শ্রেয়ান চৌধুরী মনে হয় না তোকে পাত্তা দেয়, না হলে তো এতদিন। এনার আগে ফুসফুস করছে কলির হাসি শুনে, কিন্তু কিছু বলছে না।
আগেই বলেছি অমন ছেলে যার তার কাছে ধরা দেয় না। একদম চুপ। দেখে নিস তুই। অ্যানার আগে কল কেটে দিয়ে ফোনটা ফিকা মারে। শ্রেয়ানের সাথে অ্যানার চেনা পরিচয় থাকলেও এত জোর দিত না। কলি শ্রেয়ানের কথা অনেক প্রশংসা করলো একদিন। অ্যানাকে বলল ছেলেটাকে বিয়ে করতে পারবে কিনা। অ্যানা তখন থেকে এভাবে শ্রেয়ানের কথা মন থেকে ফিল করতে পারে না, কিন্তু শ্রেয়ানের বডি স্টাইল তার ভালো লাগে। সে শ্রেয়ানকে নিজের করতে চায়, এটাই তার জিদ। অ্যানার আগে কটমট করছে। শ্রেয়ান, তুমি আমার হবেই, দেখে নিও তুমি। গটগট করে রুম থেকে বের হয়ে যায় না। অনেকক্ষণ চিৎকার করে কাঁদার ফলে আনিশার গলা শুকিয়ে গেছে। গলার সুর আসছে না। শরীর তার নিষ্প্রাণ হয়ে আসতে লাগলো। শ্রেয়ান শক্ত করে আনিশাকে জড়িয়ে রেখেছে। আনিশা কান্না করে জ্ঞান হারায়, নিচে লুটিয়ে পড়ে যাওয়ার আগে। শ্রেয়ান পাজা কোলে তুলে নেয় আনিশাকে, ঢেকে দিয়ে হোটেলের দিকে রওনা দেয়। জানলার ধারে ইয়াস হাঁটু মুড়ে বসে আছে, চুপচাপ। মাথার উপরে ফ্যান চলছে। নিরাপত্তা রুমে বাহিরে সাই সাই করা বাতাস ঘরে এসে প্রবেশ করছে। ইয়াস একধানে জানলার বাহিরে তাকিয়ে আছে শূন্যের দিকে। মৃদু পায়ে ইনা রুমে এসে প্রবেশ করে। বোনের উপস্থিতি টের পেয়ে ইয়াস চুপ করে আগের মতোই বসে আছে। যেই সেই ইনা কোমল সুরে বলে, ভাইয়া, ভাইয়া শোন না। ইয়াস আগের মতো থেকে জবাব দেয়, বল। ভাইয়া, আমার না একটু বাইরে দরকার আছে, বাইরে যেতে হবে। তুই আয় না প্লিজ। তুই যা। আসার সময় শপিংয়েও যেতে হবে, এত কিছু একা আনতে পারবো না। প্লিজ না করিস না ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া, আমার দরকার আছে, আয় না প্লিজ। ইয়াস মিনমিনে গলায় উত্তর দেয়। তুই যা, আমি আসছি। ইনা হাসি মুখে চলে যায়। ইয়াসের মাও দরজার কাছ থেকে চলে যান একটু হেসে। ইয়াস জানে ইনা ইচ্ছে করে করছে তার ঘরবন্দি একাকিত্ব দূর করার জন্য। ইয়াস বুক ফাড়া এক নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। কখনো কখনো নিজের কষ্ট উপেক্ষা করেও কাছের মানুষ প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হয়। শ্রেয়ান আনিশার রুমে আনিশাকে শুয়ে দেয়। আনিশার কাপড় ভিজা। শ্রেয়ান বুঝে উঠছে না সে কি করবে। একবার ভাবলো নিজেই কাপড় পাল্টে দিবে, পরক্ষণেই মনে হলো হয়তো চোখ বন্ধ করে রাখবে, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোথাও স্পর্শ বা অপ্রত্যাশিত কিছু হলে শ্রেয়ান মত পাল্টায়, কিন্তু স্থির করতে পারছে না কি করবে। ভিজে কাপড়ে থাকলেও জ্বর আসবে ওর, এমনিতেই কদিন ভিজা হয় বেশি। শ্রেয়ান দিশেহারার মতো করছে। মাথায় কিছু আসতেই ছুটে যায় ম্যানেজারের কাছে। ম্যানেজার শ্রেয়ানকে জানে এখানে লেডি কোনো সার্ভেন্ট নেই। শ্রেয়ানের চোখ যায় রিসেপশনে থাকা মহিলার প্রতি, দৌড়ে সেখানে যায়। প্লিজ আমার একটা হেল্প করুন। স্যার বলুন, কি করতে পারি? আমারও। শ্রেয়ান বলতে গিয়েও থেমে যায়। ভাবে ওয়াইফ বললে মহিলাটা বলতেই পারে আপনার স্ত্রীর ড্রেসটা আপনি নিজে চেঞ্জ করতে পারেন, পরে হবে এক বিপত্তি। শ্রেয়ান এটা ভেবে ঠিক করে ওয়াইফ বলাটা ঠিক হবে না, এর থেকে অন্য কিছু। তার ভাবা শেষ করার আগে মহিলাটা বলে ওঠে, স্যার কি হলো বলুন। শ্রেয়ান হুঁশে ফিরে বলে, আসলে আমার একটা গার্লফ্রেন্ড জ্ঞান হারিয়েছে। ওর কাপড় ভিজে এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। হোটেলে কোনো লেডি সার্ভেন্টও নেই, তাই আপনি কাইন্ডলি যদি একটু হেল্প করতেন খুব ভালো হতো। প্লিজ না করবেন না, আমি আপনাকে আলাদা ফি। মহিলাটা মুচকি হেসে বলে, ইটস ওকে স্যার, কিছু করতে হবে না, আমি দেখছি, চলুন। শ্রেয়ান যেন হাফ ছেড়ে বাঁচল। মহিলাটা আনিসার রুমে গিয়ে কাপড় চেঞ্জ করিয়ে দেয়। দরজার কাছে দাঁড়িয়ে আছে শ্রেয়ান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে বিপদে সাহায্য করার জন্য। মহিলারা দরজা ঠেলে বের হয়ে এলো। স্যার, আপনার গার্লফ্রেন্ডকে চেঞ্জ করিয়ে দিয়ে এসেছি। একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, আপনার মতো সব পুরুষ এমন হলে, এমন মন মানসিকতা থাকলে সব মেয়েরাই নিরাপদ থাকতো। আপনাদের আগামী দিন শুভ হোক স্যার। মহিলাটা মুচকি এসে চলে যেতে লাগলো। শ্রেয়ানও তাল মিলিয়ে একটু হাসে, পেছন থেকে ডাক দেয়, আপনার কিছু লাগবে না স্যার, দোয়া করবেন আমার জন্যে যেন আপনার মতোই একজন জীবনসঙ্গী পাই। মহিলাটা মুচকি এসে চলে গেল। শ্রেয়ান তাড়াতাড়ি আনিশার রুমে যায়। আনিশা ঘুমিয়ে আছে। ঘুমের মাঝেও যেন শ্রেয়ান তার কষ্ট বুঝতে পারছে। মুখটাও মলিন হয়ে আছে মেয়েটার। শ্রেয়ান কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল আনিশার কাছে। গায়ের উপর কম্বলটা টেনে দিয়ে এসিটা ছেড়ে দিল। আনিশার পাশে গিয়ে বসলো। কম্বলের নিচ থেকে হাতটা এনে নিজের হাতের মুঠো এনে রাখলো। ঠান্ডা হয়ে আছে শরীরটা। শ্রেয়ান আনিশার নরম শীতল হাতে চুমু খেলো। সত্যি কঠিন হলেও মানতে হয় আনিশা।
শ্রেয়ান আনিশার হাত ধরে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ তার মনে হলো একটু আগের ঘটনা, সেই কথা। শ্রেয়ানও এগুলো নিয়ে আওড়াতে লাগলো। মুচকি হেসে বলল, আর একটু অপেক্ষা প্রিয়সী। রাতে ধেই ধেই করে জ্বর উঠে গেল আনিশার। শরীর থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মৃদু আওয়াজে ভেসে আসছে গলা দিয়ে। শ্রেয়ান সোফায় বসে আছে। চোখটা তার লেগে গিয়েছিল। দুপুরে খায়নি। বার কয়েক আনিশাকে ডাকে, কিন্তু আনিশা তখনও গভীর ঘুমে তলিয়েছিল। তাই সেও না খেয়ে বসে আছে। হঠাৎ শব্দই শ্রেয়ানের হালকা নিদ্রায় ব্যাঘাত ঘটায়। শ্রেয়ান নড়ে চড়ে বসে, চোখ ডলে উঠে দাঁড়ায়, এগিয়ে চায় আনিশার দিকে। আনিশা তখন কাঁপছিল। গলা দিয়ে ফুপানো শব্দ আসছে। শ্রেয়ান ভয় পেয়ে যায়। লম্বা 2 কদম ফেলে আনিশার কাছে গেল। আনিশার গালে হাত দেয় ডাকার জন্য। আনিশার শরীর দিয়ে অগ্নিগিরির মতো গরম তাপ বের হচ্ছে। শ্রেয়ান ভয়ে আঁতকে ওঠে। তাড়াহুড়ো করে আনিশার কপালে হাত রাখে। শরীরের তাপ অনেক বেশি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। শ্রেয়ানের বুক ধক করে উঠল। ব্যতিব্যস্ত হয়ে আনিশাকে ডাকতে লাগল। আনিশা তো জ্বরের ঘরে শ্রেয়ানের হাত খামচে ধরে। শ্রেয়ান ভীষণ ভয় পায়। হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। দরজার বাহির থেকে লাগিয়ে তাড়াতাড়ি পায়ে ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার শ্রেয়ানকে শান্তহীনভাবে আসতে দেখে ডাক দেন। স্যার। ডাক অনুসরণ করে শ্রেয়ান পাশ ফিরে তাকায়। ম্যানেজারকে দেখে শ্রেয়ান দৌড়ে তার কাছে যায়। স্যার, কি হয়েছে? কোনো সমস্যা? আপনি একজন ডক্টরকে কল দিন, 5 মিনিটের মাঝে আসতে বলুন, তাড়াতাড়ি। শ্রেয়ানের অস্থিরতা ভাব দেখে ম্যানেজার ঘাবড়ে গেলেন। স্যার, কি হয়েছে বলবেন তো আমায়? শ্রেয়ান ধমক দিয়ে বলল, আপনাকে বলছি না একজন ডক্টরকে কল দিতে? না হলে আমাকে নাম্বারটা দিন, আমি কথা বলছি। শ্রেয়ান একটু শান্ত হয়ে বলল, আসলে আমার গার্লফ্রেন্ডের জ্বর এসেছে অনেক, আপনি কিছু মনে করবেন না, প্লিজ তাড়াতাড়ি কল দিন। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এখনই কল দিচ্ছি। আর এত ভয় পাবেন না। এখানে এসে বেশি ভিজে থাকার কারণে অনেকের জ্বর আসে। আপনি যান, আমি ডক্টরকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলছি। যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলুন। ওকে। শ্রেয়ান আবারও দৌড়ে আনিশার কাছে গেল। আনিশার হাত পা ঠান্ডা হয়ে আসছে, শরীর কাঁপুনি দিচ্ছে। শ্রেয়ান বসে বসে হাত পা ডলে দিচ্ছে। শরীর তো ঠান্ডা হয়েই আছে, তার উপর কাঁপুনি বাড়ছে। শ্রেয়ান এত কিছু চিন্তা না করে আনিশার ঠোঁট দুটো ফাঁক করে, তার মাঝে নিজের ঠোঁট স্থাপন করে দেয়। ভেতরে গরম নিঃশ্বাস আনিশার মুখে ছাড়তে লাগলো। আনিশা শ্রেয়ানের পিঠে নখ ডাবিয়ে দিচ্ছে। বার কয়েক এটা প্রয়োগ করার পর দরজায় টোকা পড়ে। শ্রেয়ান আনিশাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। অপরিচিত লোকটা বলে, আরে মিস্টার শ্রেয়ান চৌধুরী, যে আপনাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল আমার। পাশ থেকে ম্যানেজার বলেন, স্যার, উনি ডক্টর আরাফ আহমেদ। ও প্লিজ ডক্টর, তাড়াতাড়ি একটু দেখেন ওকে। ও শিওর, চলুন ভিতরে। ডক্টরকে ভেতরে আসতে দিয়ে শ্রেয়ান দরজা লাগায়। ইনা কয়েকবার কল দিয়েছে মিয়াদকে, কল রিসিভ হচ্ছে না। ইনা ভাবলো হয়তো মিয়াদ তার উপর রাগ করে আছে। ভাবতে ভাবতে সে বিচলিত হতে লাগলো। ভেতরে ভেতরে কষ্টও পেতে লাগলো। 5 বার কল দেওয়ার পর মিয়াদ কল রিসিভ করলো। হ্যালো হ্যালো, কোথায় ছিলে তুমি? মেয়াদ, কথা বলছো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম। সত্যি? হ্যাঁ, কেন, কি হলো? মেয়াদ, আমি সরি। আমার তোমার সাথে এমন করা ঠিক হয়নি সেদিন। আমি সরি, প্লিজ রাগ করে থেকো না। ইনা, আমি তোমার উপর রাগ করে নেই, কিন্তু তোমার অমন করা উচিত হয়নি। কষ্ট পেয়েছিলাম আমি। আমিও কান্না করছিলাম। হায় পাগলি, কান্না করতে কে বলেছিল তোমায়? তুমি জানো না আমার জানটা কান্না করলে আমি কষ্ট পাই? সরি। ওকে জানটা, আই লাভ ইউ মিয়াদ। আই লাভ ইউ পাগলি। তোমার আপু কেমন আছে? আগের থেকে একটু ভালো, পাগলামো করছে না আর কি। তুমি না বলছিলে তোমার ভাইয়া? হ্যাঁ, ভাইয়া আগের মতো নেই, কথা কম বলে, হাসে না, চুপ করে ঘরে বসে থাকে, কিছু বলে না কি হয়েছে, কিন্তু বোঝা যায় ভাইয়ার ভেতরটা খুব কষ্টে শেষ হয়ে যাচ্ছে। ভাইয়ার এই শেষ হওয়া যাওয়ার কষ্ট দেখে আমরাও শেষ হয়ে যাচ্ছি। চিন্তা করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। খেয়েছো রাতে? না, খাবো। তুমি? আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ওকে থাকো, আম্মু ডাকছে, বাই।
বাই কলিতাটা। ইনা কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি মায়ের কাছে যাওয়ার জন্য দৌড় লাগায়। বুঝলেন মিস্টার চৌধুরী, ওনার জ্বরটা ভীষণ, 104। ভাবতে পারছেন? আমি একটা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি জ্বরের, আর কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই তো? না, এত ভয় পাবেন না, তবে একটু খেয়াল রাখবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন, তবে আজ খুব খুশি লাগছে আপনার সাথে কথা হয়ে। শ্রেয়ান একটু হাসে। টিভিতে নিউজে সে কি আপনার প্রশংসা গুণগান, আমার স্ত্রী যে কি পাগল আপনার সাথে একটু দেখা করার, কি বলবো। একদিন আসুন না আমাদের বাড়িতে। কোনো একদিন যাব। এই নিন আমার কার্ড, আসার আগে একটাবার কল করে দিবেন। ঠিক আছে, চলুন। আসুন। ডক্টরকে বিদায় দিয়ে শ্রেয়ান ম্যানেজারকে বলে কাউকে দিয়ে ওষুধগুলো আনিয়ে দিতে। শ্রেয়ান আবারও আনিশার কাছে চলে যায়। সারা রাত শ্রেয়ান বসেছিল আনিশার পাশে, জলপট্টি দিয়েছে। জ্বর কমেছে কিনা দেখেছে। চারিদিকে সূর্যের আলো ফুটলে আনিশা চোখ মেলে তাকায়, চোখের পাতা ঢুলছে। পাশ ফিরে তাকিয়ে দেখে শ্রেয়ান বিছানার পাশে একটা চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আনিশা ভাবে লোকটা এখানে কেন। বাবার কথাটা মনে পড়তেই মনটা আবার দুঃখে ছেয়ে যায়। মাথাটা ভীষণ ভার লাগছে, যেন এক মন ওজনের। আনিশা হাতে ভর করে শোয়া থেকে উঠতে চাইলে ব্যথায় আহ করে মৃদু চিৎকার দেয়। শরীরে একটুও শক্তি পাচ্ছে না। আনিশার চিৎকারে শ্রেয়ানের হালকা ঘুম হন্তদন্ত হয়ে উঠে আনিশার বাহু খাবড়ে ধরে। আস্তে, আমি হেল্প করছি। শ্রেয়ান কথাটা শেষ করে বিছানায় মাথায় একটা বালিশ রাখে। আনিশাকে আধশোয়া করে রেখে ঠিক হয়ে দাঁড়ায়। আনিশা হা করে তাকিয়ে আছে তার দিকে। এখন ঠিক লাগছে? দেখি জ্বরটা কমেছে কিনা। শ্রেয়ান আনিশার কপালে হাত রাখে। এতে আনিশা কিঞ্চিত ভ্রু একত্রিত করে শ্রেয়ানকে জিজ্ঞেস করে, আমার জ্বর হয়েছে? ওমা, মহারানীর দেখি মনেই নেই। এখনো অনেকটা আছে, তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা আনতে বলছি। সাথে সাথে আনিশার জবাব, আমি খাবো না। কেন? এমনি। শ্রেয়ান চেয়ার টেনে আনিশার খুব কাছে গিয়ে বসে। আনিশার হাত নিজের দু হাতের তালুতে নিয়ে আনিশার দিকে শীতল দৃষ্টি দেয়। আনিশা অবাক হয়ে দেখতে লাগলো শ্রেয়ানকে। দেখো, আমরা মানুষ, সবকিছুর যেমন শুরু আছে শেষও আছে। আমাদের যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, তেমনি মৃত্যু দিয়েছে। আল্লাহ নিজেই বলেছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি, আমি, আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন কিভাবে লেখা আছে। তবে যেদিন আমরা দুনিয়াতে এসেছি, আমাদের মৃত্যুটাও ঠিক হয়ে আছে, কবে কোথায় কিভাবে হবে। তোমার বাবার মৃত্যু যেভাবে ছিল সেভাবেই হয়েছে। হতে পারে তিনি তোমার সাথে ঠিক কাজ করেননি, স্বভাবে বা কর্মের জন্য শয়তান তাকে এ কাজ করিয়েছে। মৃত ব্যক্তির উপর রাগ করে থাকতে নেই, শক্ত হও। মৃত্যু নিশ্চিত জেনেও হয়তো তোমার কিছু আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমায় সেই ক্ষমতা দেয়নি, তাই আল্লাহ যেন তোমার আগে আমায় নিয়ে যায়। কথাটা শোনা মাত্র আনিশা শ্রেয়ানের ঠোঁট চেপে ধরে। তার চোখে মুখে ভয়, আতঙ্ক, হারানোর বিশাল এক কষ্ট লুকিয়ে আছে। দৃষ্টি অস্থির, চোখ টলমল। শ্রেয়ান মুচকে একটু হেসে মুখ থেকে আনিশার হাত সরায়। সেই হাতে আনিশাকে চুমু খায়। আনিশা শান্ত হয়, চোখ নামিয়ে আনে লজ্জায়। শ্রেয়ান মুচকে হাসে। হাত মুখ ধুয়ে নাও, খাবে? ভালো লাগছে না। লাগাতে হবে। খাওয়ার ইচ্ছে নেই। অল্প কিছু খেয়ে ঔষধ খেতে হবে। জোর করে সকালে শ্রেয়ান 2 কামড় স্যান্ডউইচ খাইয়েছিল আনিশাকে, আর 1 চুমুক জুস। শ্রেয়ান নিজেই লেবুর শরবত করে দিয়েছিল, সেটা অনেকটাই খেয়েছে আনিশা। একগাদা খাবার নিয়ে রুমে এলো শ্রেয়ান। খাবার দেখে আনিশা মুখ কুঁচকে নেয়, যেন বিষ। বই থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে রাখে। শ্রেয়ান দেখে বলে, এমন কিছু করলে চলবে না, খেতে হবে। চলো খেয়ে নাও। দেখো কত কি এনেছি, যা খেতে চাও খাও। এই দেখো, তোমার পছন্দের চিংড়ি মাছও। না, চিংড়ি মাছ আমার পছন্দ নয়। পরশু দিনও না চেটে বটে খেলে? লক্ষ্মীটা আমার, বাহানা না দেখিয়ে খেয়ে নাও। বিশ্বাস করুন, আমার সবটা মুখে বিষ। তিতা আর তিতা, একদম তেতো হয়ে আছে। আমার একটুও ভালো লাগছে না, খাবো না আমি। আনিশা, তুমি না আমার ডিয়ার প্রেয়সী, খেয়ে নাও। একে একে সব খাবার আনিশা একবার মুখে নিয়েই ফেলে দিয়েছে। আমি খাবো না। এমন করো না। চাউমিন খাবে, চাইনিজ খাবে, বার্গার খাবে, শাহি কাবাব খাবে, যা ইচ্ছে খাও, তবুও কিছু খাও।
প্লিজ কিছু তো একটা খাও। প্লিজ কিছু তো একটা মুখে নাও আনিশা। না, খাবো না। কি করি এখন? শ্রেয়ানের মাথায় একটা বুদ্ধি আসে, একটু হেসে আনিশাকে বলে। মজার একটা জিনিস খাবে? আনিশা মুখ ভোতা করে জবাব দেয়, না। আমি রান্না করে খাওয়াবো। এহেন কথায় আনিশা অবাক হয়ে তাকায় শ্রেয়ানের দিকে, খানিক ভ্রু কুচকায়। শ্রেয়ান মাথা দিয়ে সায় দেয়। আনিশা চুপ থাকে। ওকে চলো। কোথায়? হোটেলের রান্নাঘরে। আনিশাকে নিয়ে শ্রেয়ান হোটেলের রান্নাঘরে যায়। ম্যানেজার তাদের নিয়ে গেছেন। শ্রেয়ানের কাণ্ডে আনিশা বাদে সবাই অবাক হচ্ছে। শ্রেয়ান আনিশাকে বসিয়ে কিচেনে ঢুকে বড় বড় 4টা পেঁয়াজ চিকন চিকন করে কাটে, মরিচ কুচি করে। প্যানে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে শুরু করে। তার মাঝে কাঁচা মরিচ কুচি, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দেয়। হালকা ভাজা হয়ে এলে সেখানে 2টো ডিম ছেড়ে দিল। অনবরত নাড়ছে যেন ঝরঝরে হয়। আনিশা আর বাকিরা অবাক হয়ে দেখছে শ্রেয়ানকে। শ্রেয়ান মন দিয়ে রান্না করছে। হালকা ঝরঝরা হয়ে ভেজে আসলে শ্রেয়ান চুলা বন্ধ করে দেয়। বাসমতি চালের গরম ভাতের সাথে বেশ খানিকটা ডিম বিরিয়ানি নিয়ে নিল প্লেটে। হাসি মুখে প্লেট হাতে আনিশার কাছে এসে তার হাত ধরে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। আনিশা বিস্ময়কর চোখ নিয়ে শুধু শ্রেয়ানকেই পর্যবেক্ষণ করছে। একজন সার্ভেন্ট বাকিটা আরেকটা প্লেটে করে নিয়ে গেল। সাথে শ্রেয়ানের কথা অনুযায়ী টুকরো কয়েক আইস, লেবু, চিনিও নিয়ে গেল। শ্রেয়ান গ্লাসে লেবু চিপে রস বের করে নিয়ে তাতে চিনি, পানি আর লবণ দিয়ে নাড়তে লাগলো। তারপর 3 টুকরো আইস ফেলে দিল তাতে। আনিশার দিকে তাকিয়ে বলল, টেস্টি স্যালাইন দিতাম, কিন্তু ভাতের ফাঁকে ফাঁকে খাবে তো তাই দিলাম না। আমিও ছোটবেলায় খেতাম না। মানে আমার যখন জ্বর আসতো তখন মা আমায় এভাবে খাওয়াতো। আমি এটার নাম দিয়েছিলাম ডিম বিরান। আর সাথে এমন একটা শরবত করে দিত মা, তাই অনেক ঝাল দিয়ে এটা রান্না করে দিত যেন একটু ভালো লাগে। আর সাথে বেশি টক মিষ্টির এই শরবত। বেশ মজা করে খেতাম। আনিশা কৌতূহলে নিয়ে তাকিয়ে আছে প্লেটের দিকে, কখন শ্রেয়ান তার মুখে খাবারটা তুলে ধরবে। আনিশার টেস্টটা নিতে এক্ষুনি ইচ্ছে করছে। শ্রেয়ান এটা খেয়াল করে শুধু মুচকি হেসে আনিশার মুখের সামনে ভাত তুলে ধরে। আনিশা 1 সেকেন্ডও সময় অপচয় না করে মুখে পুরে নেয় ভাত। আসলেই ঝাল আর অনেক মজা। আনিশা প্রথমবার খেয়েই শিশাচ্ছে ঝালে। কয়েকবার খাওয়ার পর এক ঢোক শরবত মুখে দেয়। আহ, অমৃত। কয়েকবার খাওয়ার পর পর আনিশার মুখে পানির স্বরূপ শরবত গিলতে লাগলো। আসলেই তার ভালো লাগছে। শ্রেয়ান তৃপ্তি নিয়ে আনিশার মুখে খাবার তুলে দিচ্ছে। আনিশা মন দিয়ে খাচ্ছে। জ্বরের মুখে ঝাল খাবার বেশ ভালোই লাগে। আনিশা 1 প্লেট ভাত খেয়ে নিল। তারপর গ্লাসে থাকা বাকি অর্ধেক শরবতও এক ঢুকে খেয়ে নেয়। শব্দ করে আহ বলল। বোঝাই যাচ্ছে আনিশার বেশ ঝাল লেগেছে। তাতে তৃপ্তি সহকারেও খেয়েছেও। লাল ঠোঁটগুলো আগুনের মতো লাল হয়ে আছে। শ্রেয়ান এক নজর সেই টুকটুকে ঠোঁটের দিকে তাকিয়ে অদ্ভুত রকম হাসে। পাশ ফিরে তাকিয়ে দেখলো বাটিতে ছোট ছোট বরফের টুকরো পড়ে আছে, গলে পানিতে গড়াগড়ি খাচ্ছে। শ্রেয়ান একটা তুলে আনিশার ঠোঁটে ধরে। ইস, আসলেই অনেক ঝাল ছিল, ঠোঁট জ্বলছে আমার। উত্তরে শ্রেয়ান একটু হাসে। অল্প সময় ধরে চুপ থেকে বলে, এর থেকে ঠান্ডা মুহূর্ত দিতে পারতাম, কিন্তু ঠিক মনে করছি না। কথাটা শেষ করে শ্রেয়ান বিছানা থেকে উঠে সোফায় বসে। অনেকদিন পর তার পছন্দের খাবার খাচ্ছে। সদবরবত বানিয়ে নিতে চেয়েও কি মনে করে না বানিয়ে খেতে বসে পড়ে শ্রেয়ান। আর আনিশার লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আর চোখে শ্রেয়ানের দিকেও দৃষ্টি দিয়ে তাকে অবলোকন করছে। খাওয়া শেষ করে শ্রেয়ান শিশাতে লাগলো। অনেক ঝাল ছিল। শরবতটা করেই খেলে হয়তো বেটার হতো। শ্রেয়ানের এখন আফসোস হচ্ছে। ঠোঁট জ্বলে পড়ছে। রক্তলাল ঠোঁটগুলো ঝালের কারণে কাঁপছে। আনিশা হা হয়ে দেখছে তা। শ্রেয়ান লাল চোখ আর লাল ঠোঁট নিয়ে আনিশার দিকে তাকায় অপলক। হঠাৎ গিয়ে শ্রেয়ান তার কাপা ঠোঁট আনিশার ঠোঁটের মাঝে বিলিয়ে দেয়। নরম সুকোমল ঠোঁট আপন মনেই চুষতে থাকে। ঝাল নিবারণের এক পদ্ধতি। শ্রেয়ান চোখ বন্ধ করে আনিশার ঠোঁট নাড়াতে লাগলো। শুনছেন? কি হলো? এই যে শুনছেন? হঠাৎ কারো ডাকে শ্রেয়ানের ঘোর কাটে। তাকিয়ে দেখে আনিশা দাঁড়িয়ে আছে। শ্রেয়ান নিজের দিকে তাকিয়ে আশপাশে দৃষ্টি দেয়। সে এখনো সেই সোফাতেই বসে আছে। আনিশা 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে ডাকছি আপনাকে, আর আপনি হাঁ করে আছেন। আপনার খুব ঝাল লেগেছে, ঠোঁট লাল হয়ে আছে, শরবত বানিয়ে দিব? শ্রেয়ান কথা বলে না, বোয়ার মতোই তাকিয়ে রয়। তবে ওটা তার ভ্রান্তি ছিল। এত বড় মনের ভ্রম। শ্রেয়ান যেন কিছুই বুঝতে পারছে না। কি হলো, শুনছেন কি বলছি? হুম। বানিয়ে দিই? শ্রেয়ান উঠে দাঁড়ায়। আনিশার দিকে একটু ঝুঁকে বলে,
মন্দ ছিল না। একটু থেমে আবারও বলল, আমি আমার রুমে যাচ্ছি। শ্রেয়ান বাহির থেকে দরজা লক করে দিয়ে চলে গেল। আনিশা বোধহীনের মতো দাঁড়িয়ে আছে। কিসের মাঝে কি? আফতাব খান ক্রমাগত ভেবেই যাচ্ছেন শ্রেয়ানকে কিভাবে আটকানো যায়, কিভাবে শ্রেয়ান চৌধুরীর পতন করা যায়। ওনার চোখে মুখে প্রচন্ড চিন্তা আর ভাবনার ছাপ। গভীর মনোযোগ দিয়ে তিনি ভেবেই যাচ্ছেন শ্রেয়ানকে নিয়ে। তার মাঝে বেঘাত ঘটালেন ওনার স্ত্রী মিথিলা বেগম। উনি এসে বলতে লাগলেন, শুনছো? আফতাব খান বিরক্তি নিয়ে স্ত্রীর দিকে তাকায়, কণ্ঠ মোটা করে বলে, কি হয়েছে? মিথিলা বেগম চুপসে গেলেন। দেখো আমি এখন ব্যস্ত আছি, তুমি যাও, পরে এসো। খালি বিরক্ত। মিথিলা বেগম চুপ করে চলে যান। ভাবতে লাগেন, আর যদি এমন মানুষের সাথে বিয়ে না হয়ে একটা গরিব ঘরেও বিয়ে হতো, তাহলেও হয়তো সুখ পেতাম। এখন অঢেল টাকা, গয়না, খাবার থাকলেও সুখ নেই মনে। বাঁচার জন্যে যা লাগে তাতেই সুখে জানতে হয়। যখন বেশি বেশি লাগবে সেই চিন্তা ঢুকে যাবে, তবে থেকেই সুখও নষ্ট হয়ে যাবে। উপরে ওঠার ইচ্ছা যবে থেকে ধরেছে ওকে, তবে থেকেই আমার সুখের অবনতি হতে শুরু করেছে। আহারে কি জীবন আমার। কক্সবাজার থেকে আসার সময় শ্রেয়ান আনিশাকে অনেক অনেক জিনিস কিনে দিয়েছে। শামুক ঝিনুকের মাঝে হাজার খানেক কথা। এত এত উপহার আনিশাকে খুশি করে দিয়েছিল। আজ তারা ঢাকায় ফিরে যাচ্ছে। ফ্ল্যাটে বসে আছে দুজন। প্রথম দিন আনিশার একটু বমি বমি ভাব পেলেও আজ তা হচ্ছে না। এমন প্রায়ই হয়ে থাকে অনেকেরই ফ্লাইটে উঠলে। সিট বেল্ট পরে বসে আছে দুজনে। ফ্লাইট ছাড়ার শুরুতে আনিশা কেঁপে শ্রেয়ানের হাত শক্ত করে ধরে। শ্রেয়ান বই থেকে মুখ সরিয়ে আনিশার দিকে তাকায়। খানিক হেসে আনিশার হাতটা শক্ত করে ধরে, মাথাটা তার কাঁধে এনে রাখে। আনিশাও আরামে ঘুমিয়ে গেল। ফ্লাইট ল্যান্ড হওয়ার পর আনিশার ঘুম ভাঙে। শ্রেয়ান আনিশাকে শক্তভাবে জড়িয়ে রেখেছিল তখন। আস্তে আস্তে সবাই নেমে যায়। শ্রেয়ান আনিশাকে ডাকে। ঘুমন্ত আনিশার মাথায় একটা চুমু এঁকে দেয়। গালে নরম হাত রেখে আনিশাকে বার কয়েক ডাকলে তার ঘুম ভাঙে। কি হয়েছে? নামবে না? চলে এসেছি। এত তাড়াতাড়ি? তো আবার যাব? আরে না, সিট বেল্টটা খুলে দিন। শ্রেয়ান পাগলি বলে হেসে সিট বেল্ট খুলে দেয়। বাসায় গিয়ে দুজনে শাওয়ার নিয়ে খেয়ে লম্বা একটা ঘুম দেয়। শ্রেয়ান ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসে। ঘুরতে যাওয়ার কারণে অফিসের অনেক কাজই জমা হয়ে আছে। শ্রেয়ান একে একে সব ফাইল দেখতে লাগলো। নিজের কাজ করে উঠতে যাবে তার আগে ফোনে কল আসে। হ্যাঁ বলো, কি বলছো? 3 গুণ কমে কিভাবে সম্ভব? কাল অফিসে আসছি। কল কেটে শ্রেয়ান চিন্তায় পড়ে যায়। এত দামি প্রোডাক্ট কিনে এত কমে সেল হচ্ছে যে তার কোম্পানির ক্ষতি হয়ে যাবে। কি করে সম্ভব এটা? সকালে ফ্রেশ হয়ে শ্রেয়ান অফিসে চলে যায়। আনিসের সাথে তার দেখাও হয় না। আমেনা আন্টি এসে আনিশাকে তুলে নিয়ে খাবার খাইয়ে দেন। আন্টি উনি? শ্রেয়ান বাবা চলে গিয়েছে। ও তুমি থাকো, আমি যাই। আমেনা আন্টি চলে গেলে আনিশা উপন্যাসের একটা বই হাতে ব্যালকনিতে যায়। চেয়ারটায় বসে বইয়ে মুখ গুজে দেয়। অফিসে গিয়ে শ্রেয়ান সবটাই জানতে পারল। 2 নাম্বারির প্রোডাক্ট অনেক কম দামে আফতাব খান সাপ্লাই করছে। শ্রেয়ানের বুঝতে বাকি রইল না হ্যানার পাপা তাকে নিচে নামানোর জন্যই এমন নিচু কাজ করছে। শ্রেয়ান ম্যানেজারকে ডেকে পাঠায় আর বলে, 10% ডিসকাউন্ট দিয়ে অর্ধেক প্রোডাক্ট সাপ্লাই দাও। স্যার, এতে কি হবে? এতে আমাদেরই লাভ হবে। 10% ডিসকাউন্ট দিলে কোম্পানির কিছুই হবে না। প্রফিট একটু কম আসবে, তাতে কিছু না, মার্কেট পাবে। যখন পাবলিক বুঝতে পারবে 2 নাম্বার প্রোডাক্ট কিনেছে তারা, তখন আমাদের ডিসকাউন্ট দেখে আমাদের প্রোডাক্ট কিনবে। ফলে দেখা যাবে ওদের কোম্পানির সেল কমে আসছে, প্লাস রেগুলার ক্রেতাও কমবে। আর এদিকে বাকি প্রোডাক্টের দাম 2% বাড়িয়ে দেবে। দেখা যাবে সবশেষে আমাদেরই মার্কেট বাড়ছে। ম্যানেজারের সাথে আরো কথা বলে শ্রেয়ান। তারপর তাকে বিদায় দেয়। একা বসে মুচকি হেসে বলে, আঙ্কেল, নিচে আমি না, আপনি নামবেন। ক্ষতি আমার না, আপনার হবে। শ্রেয়ান এখন পাকা চাল চালবে। আখেরি ক্ষতিটা দেখা যাবে আপনারই হলো। অনেক কাঁচা চাল দিলেন রাগের বসে। তাই তো বলা হয় রাগ নির্বোধ করে দেয়। আনিশার রুমে গিয়ে শ্রেয়ান বলে। আনিশা অবাক হয়ে বলে, কিসের? ভার্সিটিতে ভর্তি হতে হবে নাকি? না, রেডি থাকো, আমি দিয়ে আসবো। এটার দরকার হতো না, আমি গাইড করতে পারতাম। কিন্তু তোমার এক্সামের কয়েক মাস অফিসে না যাওয়া, ঘুরতে যাওয়ার কারণে কাজ জমে থাকা, তার উপর
অফিসের প্রবলেম চলছে, না হয় অফিসে কি হলো আপনার? আপনাকে সেটা ভাবতে হবে না। আপনি মন দিয়ে পড়ুন শুধু। আমি আপনাকে প্রতিদিন দিয়ে আসবো। ড্রাইভার আসার সময় নিয়ে আসবে। সময় পেলে আমিও আনতে যাব। চলো খেয়ে এসে ঘুমাও। আচ্ছা। এনার আগে ফুসফুস করতে করতে শ্রেয়ানের অফিসে গেল। কোনো কথা ছাড়াই একদম শ্রেয়ানের রুমে গিয়ে হাজির। শ্রেয়ানের কাছে গিয়ে বল, কোথায় ছিলে তুমি? শ্রেয়ান, আমি তোমায় কিছু বলছি। শ্রেয়ান। ফাইলটা জোরেই টেবিলে রেখে শ্রেয়ান এনার দিকে তাকায় আর বলে, কি হয়েছে? কোথায় ছিলে তুমি শ্রেয়ান? এনার কণ্ঠে শান্তি রয়েছে, একদম নরম সুর। মনে করছি না তোমার জানার দরকার। প্লিজ শ্রেয়ান, আমার সাথে এমন করো না। কথাটা এনা শ্রেয়ানের বাহুতে এক হাত রেখেই বলে। শ্রেয়ান মুহূর্তে হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দেয় আর কড়া গলায় বলে, এনা, তুমি তো এমন ছিলে না। কেন এমন হলে তুমি? আগে বন্ধুর মতো একটা সম্পর্ক ছিল আমাদের। হঠাৎ তোমার এমন ব্যবহার কেন পরিবর্তন হলো বলো তো? আর দেখো, তুমি যবে থেকে আমার সাথে এমন করো তবে থেকে আমি তোমাকে অ্যাভয়েড করেছি। তোমার এগুলো আমার ভালো লাগে না। প্লিজ বন্ধ করো এসব। আশা করি বুঝতে পারছো। শ্রেয়ান, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তোমাকে নিজের করে পেলেই হবে আমার। শ্রেয়ান এবার রেগে যায়, গলা স্বর বাড়িয়ে দিয়ে বলে, আমি চাই না। আমি তোমায় চাই না, এনা। বিষয়টা বুঝে নাও। কুকুরের মতো করছো কেন তুমি? বাংলায় একটা কথা আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। শ্রেয়ান। ইয়েস। এনা দাঁড়িয়ে কান্না করছে আর কিছু না বলে কান্না করতে করতে চলে যায়। আজ তার আত্মসম্মানে লেগেছে। দৌড়ে সেখান থেকে বের হয়ে যায় এনা। আজ শ্রেয়ানেরও একটু খারাপ লাগছে এনার জন্য। বিড়বিড় করলে বলল, আই এম সরি এনা, আমার কিছু করার নেই। আমি সত্যি তোমাকে চাই না। আজকের জন্য সরি। এমনটা করার দরকার ছিল তোমার ঠিক হওয়ার জন্য। রাগ জিত থাকলেও তোমার সেলফ রেসপেক্ট আমি জানি। আশা করি এতে তুমি ঠিক হবে। এনা বাসায় গিয়ে রাগারাগি করেনি, কিন্তু খুব কান্না করেছে। এমন ভাবে কেউ তাকে বলতে পারেনি। আজ পর্যন্ত কেউ তার সামনে কটু কথা বলেনি। আর আজ কিনা তাকে এত কথা শুনতে হলো। শেষে কিনা ছি। এনা হু হু করে কান্না করছে। মনে মনে ঠিক করে নেয় শ্রেয়ানের সামনে আর যাবে না, বা তার জিতকেও জয় করবে না। খুশি মনে শ্রেয়ান রাতে বাড়ি ফিরে সোফায় আনিশাকে বসে থাকতে দেখে কোট খুলে হাতের ফাঁকে রাখে। আনিশার কাছে গিয়ে বসে, বলে, প্রথম ক্লাস কেমন লাগলো? আনিশা কার্টুন দেখতে দেখতে জবাব দিল, ভালো ছিল। শ্রেয়ান রিমোট দিয়ে টিভি অফ করে বলে, সারাদিন কি কার্টুন নিয়ে থাকো? এদিকে তাকাও, আমাকেও দেখো একটু। আমাকেও তো একটু দেখতে পারো। এমন কথা আনিশা লজ্জা পেল। মাথা নিচু করে বসে আছে। লজ্জাপতির মুখ দেখে শ্রেয়ান নিঃশব্দে মুখ ফিরিয়ে দাঁত বের করে হাসে। আবারও আনিশার দিকে তাকিয়ে বলে, জানো লজ্জা পেলে তোমায় কেমন দেখায়? আনিশা মাথা নিচু করে বসে আছে, দুহাত কচলাচ্ছে। অস্বস্তি হচ্ছে তার, বিব্রতকর অবস্থা। শ্রেয়ান একটু আনিশার দিকে ঝুঁকে বলে, লজ্জা পেলে তুমি গোল টমেটো কিংবা স্ট্রবেরি হয়ে যাও। ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। শ্রেয়ানের এহেন কথা আনিশার আর সহ্য হলো না। সোফা থেকে উঠে দৌড়ে উপরে চলে গেল। এদিকে শ্রেয়ান বসে খিটখিটে হাসছে। দিন দিন আফতাব খানের ক্ষতি হচ্ছে। কোম্পানির বিরাট বড় ক্ষতির সম্মুখীনে পড়েছে। যায় যায় অবস্থা। ওনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। করুণ অবস্থা ওনার। চিৎকার করে কান্না করা শুধু বাকি। সবাই চিন্তায় আছে পরিবারের মাথার এমন অবস্থা দেখে। এনার বুক ফেটে যাচ্ছে নিজের পাপার এমন পরিস্থিতি দেখে। নিজেকেই তার অপরাধী মনে হচ্ছে সবকিছুর জন্য। সবকিছুর জন্য তো সেই দায়। তার রাগ জিদেই তো এমন হচ্ছে। এনার মনে হচ্ছে মরে যেতে। শ্রেয়ানের প্রতি প্রচন্ড জিদ আর ক্ষোভও হচ্ছে। কান্না করে কল দিল। শ্রেয়ান, এমনটা না করলেও পারতে। পাপার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমার জন্য তুমি ছি। এনা ওনার পরিস্থিতির জন্য উনি নিজে। শ্রেয়ানের কথা শেষ হওয়ার আগে এনা কল কেটে দিয়ে কান্না করে। শ্রেয়ানেরও খুব খারাপ লাগতে শুরু করেছে সবকিছুর জন্য। অফিসে একা একা বসে গভীর চিন্তা করছে সে। এর মাঝে হলো এক বিপত্তি, ঝড় স্বরূপ কিছু। না জানি এই ঝড় কাকে কোথায় নিয়ে যায়, কিসের সম্মুখীন করে। সেদিন আনিশা যখন কলেজে কোচিং করতে গেল তখন সেই ইয়াশকে আবিষ্কার করে। মারাত্মক ভয় না পেলেও ভয় পেয়েছে সে, কিন্তু বাহিরে তা অপ্রত্যাশিতই রেখে নিজের মতো করে হাঁটতে শুরু করে। ইয়াশ তখনও আনিশাকে দেখেনি। এক বন্ধুর সাথে কি যেন নিয়ে কথা বলছে, কি জানি হয়তো আনিশাকে নিয়ে।
আনিশা গুটি গুটি পায়ে গেটের কাছে গেলে ইয়াস তাকে খেয়াল করে। প্রাণপণে দৌড়ে আসে তার কাছে, হাঁপাতে হাঁপাতে বলে, আনিসা, আনিসা প্লিজ, আমায় 5 মিনিট সময় দিবে প্লিজ। আনিসা, আমার কথা শোনার পর আমার জবাব দিও, তাতেই আমি খুশি। তবুও প্লিজ আমার কথাগুলি শোনো তুমি। আনিশা কিছু না বলে বোরখা একটু উঁচু করে ভো দৌড় দেয় ক্লাসরুমে যায়। ইয়াস মন খারাপ করবে নাকি হাসবে আনিশার এমন কাণ্ডে কিছুই বুঝতে পারছে না। হতবাক শুধু দাঁড়িয়ে আছে। একটু পরে ইয়াসের রাগ শুরু হয়। চোয়াল শক্ত করে বলে, আনিসা, আমার কথা তোমাকে শুনতেই হবে। আনিশার আর কি, সে কি ইয়াসকে দাম দিতে পারবে নাকি মনে তুলে নিতে পারবে? সে তো আগেই শ্রেয়ানকে মনে রেখে দিয়েছে। ছুটির সময় আনিশা আসার পথে ইয়াস তার শক্ত করে হাত ধরে টেনে কলেজের ক্যাম্পাসের দিকে নিয়ে যায়। আনিশা অনেকবার হাত ছাড়ানোর চেষ্টা করলেও পারে না, কারণ ইয়াস তার কথাগুলো আনিশাকে শুনিয়েই ছাড়বে। এর আগে যাওয়া নয়, ইয়াস নিজের থেকেই ওখানে নিয়ে হাত ছেড়ে দিল। আনিশা অনেক রাগ হলো, শক্ত কণ্ঠে ইয়াসকে বলল, আপনি আমায় এখানে আনলেন কেন? দেখুন। শাট আপ, একদম চুপ করে থাকবে তুমি। কোনো কথা নয়, আজ আমার কথা শুনবে, তবেই এখান থেকে যেতে পারবে। আনিশা চুপ, কিছুটা ভয় হচ্ছে তার। আনিসা, তোমায় আগেও বলেছি আমার তোমাকে ভালো লাগে। এই কয়েক মাসে ভালোবেসে ফেলেছি তোমায়। তোমায় না দেখতে পারার অস্থিরতা, কষ্ট, বুকের চিনচিন ব্যথা আমায় বুঝিয়ে দিয়েছে আমি ভালোবাসি তোমায়। আনিসা, আমি তোমার জন্য সব করতে পারি। প্লিজ আনিসা, আমার কথাগুলো একটু ভাবো। তোমায় ভালোবাসি আমি, তোমাকে আমি চাই। আনিশা এমন কিছু একটাই সন্দেহ করেছে। একটু ভয় তার বড় আকার ধারণ করছে। আনিশা অবাক হয়ে শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। ইয়াস আনিশার হাত ধরে নাড়া দিলে আনিশার ধ্যান ভাঙে। আনিসা প্লিজ কিছু বলো। আনিসা, আনিসা প্লিজ কিছু একটা বলো। আনিসা প্লিজ। সহ্য করতে পারবেন? মানে? আমি জানি না আপনি আমায় কতটা দেখেছেন বা জানেন, হয়তো এটা জানেন আমার বাবা মদ খেতেন। হ্যাঁ জানি, সাহস করে কয়েক মাস আগেও জিজ্ঞেস করেছি তোমার কথা। বাবা বেঁচে নেই, কিছুদিন আগে গত হয়েছেন। বাবা বেঁচে থাকতেই আমাকে একজনের কাছে বিক্রি করে দিয়েছিলেন। কথাটা শুনেই ইয়াসের বুকটা ধুক করে ওঠে। তবে লোকটা কখনোই আমাকে তেমন করে দেখাননি। আমার সব চাহিদা, সবকিছু, লেখাপড়া উনিই চালাচ্ছেন। উনি 1 কোটি টাকা দিয়ে কিনেছেন আমায়। বড়লোক মানুষ, টাকার অভাব নেই তার। আমি যা ভেবেছি উনি সেই কারণে কিনেনি আমায়। আমার উপর কখনো কোনো রকম খারাপ আচরণও করেনি। উনি আসলেই ভালো। ওনার বদলে অন্য কেউ থাকলে হয়তো এই আনিসা আমি হতে পারতাম না, বা আগের আনিসাই থাকতাম না। কিন্তু উনি এমনটা হয়নি। উনি মহা একজন। তবে হয়তো উনি আমায় পছন্দ করেন, কারণ আমাকে কেনার আগেই উনি আমায় দেখেছেন, আর সেই কারণেই এত টাকা খরচ করে ওনার কাছে নিয়ে গেছেন উনি। ইয়াস কি বলবে কিছুই বুঝতে পারছে না। আকাশ যেন তার মাথায় পড়েছে। বুকের ভেতর চিনচিনে ব্যথা থেকে প্রবল হচ্ছে। সবকিছু খা খা আর শূন্য লাগছে। মাথাটা লাটিম ঘোরার মতো ভনভন করে ঘুরছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। আনিশা বুঝতে পারছে লোকটার অবস্থাটা, তবুও বলল, আমি ওনার কিনা গোলাম। যদিও উনি আমার সেভাবে রাখছেন না, হয়তো ওনার কাছে আমি বেশি কিছু। তাই উনি আমার জন্য যা করেছেন তা হয়তো আমার কপাল। ওনার কথার অবাধ্য আমি হতে পারি না। কখনো ওনার সাথে আমি বেইমানি করতে পারবো না। ওনার সাথে এমনটা করলে প্রকৃতি দুনিয়ায় আমায় মেনে নিবে না। উনি যা বলবেন তাই মেনে নিতে হবে আমায়। ইয়াস এবার গর্জে উঠল। আনিশার কাছে এসে আনিশার দুবাহু শক্ত করে ধরে নিল। আর আমি আনিসা, আমি যে তোমায় ভালোবাসি। তোমায় না পেলে যে আমি কষ্টে কষ্টে শেষ হয়ে যাব, সেটার কি হবে? সেটা দেখার বিষয় না। ইয়াসের গাল বেয়ে পড়া চোখের পানিগুলো হাতের তালু দিয়ে মুছে নিল। পরে বলল, উনি তোমায় 1 কোটি টাকা দিয়ে কিনেছেন তো? যেভাবেই পারি আমি ওনাকে 1 বছরের মধ্যে ওনার টাকা ফিরিয়ে দিয়ে তোমায় নিয়ে আসব। দরকার হয় শরীরের কিডনি, রক্ত বেঁচে হলেও টাকাটা আমি ম্যানেজ করে নিব। কিন্তু তুমি ছাড়া আমার নিঃশ্বাস চলবে না আনিসা। আনিশার মুখের ভাষা নেই। সে হতবাক ও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াস হাউমাউ করে কান্না করছে তার সামনে। সে খুব জানে ছেলেরা সহজে কাঁদে না, বিশেষ করে চোখ দিয়ে পানি আসে না সহজে তাদের সে গ্রন্থিটা বেশ মোটা, সেখানে অনেকটা পানি জমা হতে পারে। গ্রন্থিতে চোখের পানি জমা হতে হতে যখন উপচে যায় তখনই চোখে পানি দেখা যায় তাদের।
মেয়ের চিকন গ্রন্থির মতো তাদেরটা নয়। চিকন গ্রন্থি বলেই তো মেয়েরা সামান্য কষ্টেও সেই গ্রন্থিতে অল্প পানিতেই ভরে ওঠে, তাই চোখ দিয়েও টপ টপ করে পানির সাগর বেরোয়। ছেলেদের বেলায় তো তা নয়। আনিশা ইয়াসের কষ্টটা যেন অনুভব করতে পারছে। ইয়াস বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে। এ কোন মোড় নিল তার জীবনে? জীবনে তো হাজার হাজার মোড় থাকবে, সেখানে লাখ লাখ কঠিন সিদ্ধান্তও নিতে হবে। এটাই তো জীবন। না জানি জীবন ঝড় তাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আনিশা প্রবল শঙ্কিত সেটা নিয়ে। ভেতরে শুধু ফাঁকা ফাঁকা কষ্ট, হাজার কষ্ট করেও যেন নিজেকে সামলাতে পারছে না সে। ইয়াস চোখের পানি মুছে আনিশাকে বলে, কিন্তু তুমি ছাড়া আমার নিঃশ্বাস চলবে না আনিসা। আমি ওনার সাথে কথা বলবো, দরকার হয় ভিক্ষা চেয়েও তোমাকে নিজের কাছে নিয়ে আসবো। তুমি যাও, চিন্তা করো না, আমার সাথেই বাঁচবে তুমি। কথাটা যেন আনিশা এলোমেলো হয়ে গেল। সত্যিই এমন হবে? উনি সত্যিই ইয়াসের হাতে তুলে দিবে তাকে? লোকটা ছাড়া তাকে থাকতে হবে ভেবে আনিশার ভেতরে ভয়ে ঢোক গিলে ওঠে। চিনচিন ব্যথা অধিকতর হচ্ছে। এক মুহূর্ত যেন সেই লোকটাকে ছাড়া তার থাকতে হবে ভেবেই আনিশার দুনিয়া উলট পালট হয়ে গেল। আনিশা সময় না নিয়ে হুট করেই জোরে বলে, না না। ইয়াস অবাক হয়, ভ্রু কুচকে তাকায় আনিশার দিকে, চোখ ভর্তি পানি নিয়ে বলে, কি? না, এমনটা হবে না। কি বলছো তুমি? আরেকটা কথা জানাচ্ছি আপনাকে, কষ্ট পেলেও মেনে নেবেন। আমি আমি আসলে সেই লোকটাকেই পছন্দ করি, ওনাকেই মন দিয়েছি আমার। আপনি ভুলে যাবেন আমায়, আর মাফ করে দিয়েন। ভালো থাকুন, আসছি। আনিশা কথাগুলো বলে সময় না নিয়ে গুটি গুটি পায়ে সেখান থেকে হাঁটা ধরে। ইয়াস কিছুই বুঝতে পারছে না, তার মনে হচ্ছে সে এই দুনিয়াতেই বেঁচে নেই। শরীরে ব্যালেন্স রাখতে না পেরে ইয়াস হাঁটু কেড়ে বসে পড়ে মাটিতে। কলিজাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, কলিজায় লাগছে ব্যথা। তার ভালোবাসার মানুষ অন্যজনকে পছন্দ করে। ইয়াস কথাগুলো মেনে নিতে কেন ভাবতেও পারছে না। শরীরে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। একটু দূরে থাকা আনিশা সেই চিৎকার শুনল। শুকনো পাতার উপর হেঁটে যেতে যেতে সেই চিৎকার শুনে আনিশা চোখ বন্ধ করে নিল। অজানা কষ্টে পা গুলো চলছে না তার, কিন্তু ভেতরে প্রচন্ড কষ্ট হচ্ছে। আনিশা টলমলো চোখ খুলে নেয়। ওইদিকে গলা ফাটিয়ে ইয়াস কান্না করেই যাচ্ছে। ইয়াসের প্রতিটি চিৎকার যেন আনিশার কষ্ট আরো বাড়িয়ে তুলছে। আনিশা আর সময় নিল না, লম্বা লম্বা পা বাড়িয়ে সেখান থেকে চলে এলো। গেট দিয়ে বের হয়ে গাড়ির সামনে ড্রাইভারকে দেখতে পায়। এত দূর থেকে আনিশার মনে হচ্ছে ইয়াস এখনো গলা ফাটিয়ে হৃদয় বেদানো কষ্টতে কান্না করছে, চোখের পানি দিয়ে নিজেকে ভাসাচ্ছে। সেই শুকনো পাতাগুলো যেন তার জীবন কেড়ে চোখের পানি দিয়ে তাজা করে উঠছে। আনিশার মনে হচ্ছে সে এখনো সেই চিৎকার শুনতে পাচ্ছে। তার কানে কানে সেই চিৎকার করা কান্না গুনগুন করে সুর তুলছে। আনিশা এক দৌড়ে গিয়ে গাড়িতে উঠে ব্যাগটা রেখে দেয় পাশে। আনিশা যেন আর ঠিক থাকতে পারছে না, বুকের ব্যথাটা আরো বাড়তে লাগলো। আনিশার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, চোখ বেয়ে শুধু পানি গড়িয়ে পড়লো আনিশার। আনিশা গাড়িতে নিস্তেজ হয়ে পড়ে আছে। ড্রাইভার বারবার কল করেই যাচ্ছে শ্রেয়ানকে, তবে শ্রেয়ান কল ধরছে না। ড্রাইভার গাড়ি চালানোর সময় আনিশার চোখের পানি খেয়াল করেছিল, বার কয়েক জিজ্ঞেসও করেছিল, ম্যাম আপনার কিছু হয়েছে? আনিশা কোনো উত্তর দেয়নি। এর একটু পরই ড্রাইভার দেখলো আনিশা বসা থেকে হুট করে পড়ে গেছে সিটের উপর। ড্রাইভার সামনের গ্লাসে দৃশ্য দেখে তাড়াতাড়ি গাড়ি থামায়। আনিশাকে অনেকবার ডাকে কিন্তু সাড়া পায় না। তাড়াতাড়ি শ্রেয়ানকে কল দেয়, সে তো ধরছেই না। বেশ কিছুটা সময় টানা কল দেওয়ার পর শ্রেয়ান কল ধরে। হ্যালো, হ্যাঁ দিয়াম বলো। স্যার, ম্যাম হয়তো সেন্সলেস হয়ে গিয়েছে। হোয়াট? উত্তেজিত হয়ে শ্রেয়ান বসা থেকে উঠে দাঁড়ায়। তুমি কোথায়? স্যার, বাসা থেকে অনেকটা দূর, 20 মিনিটের মতো লাগবে যেতে। তাড়াতাড়ি ওকে নিয়ে বাসায় যাও, তার আগে আমি ডাক্তার নিয়ে চলে আসছি। ওকে স্যার। শ্রেয়ান তাড়াহুড়ো করে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে, কখনো কখনো তো সব শক্তি দিয়ে ব্রেক করছে। শ্রেয়ান এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এর মাঝে ড্রাইভারও চলে এলো। দরজা খুলেই শ্রেয়ান হন্তদন্ত হয়ে আনিশাকে কোলে তুলে নেয়। গতিশীল পায়ে নিজের রুমে গিয়ে শুয়ে দেয়। ডাক্তারকে আসার সময় কল দিয়েছিল শ্রেয়ান, এখনো আসছে না কেন? শ্রেয়ান আবারও কল দেয়, জানতে পারে জ্যামে আটকে আছে, আর 5 থেকে 10 মিনিট লাগবে। ইয়াস তখনও ক্যাম্পাসে বসে কান্না করছিল, তবে আগের মতো চিৎকার করে গলা ফাটিয়ে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গলা ভেঙে গেছে তার, চোখ ফুলে গোল হয়ে পড়েছে, অনেক বেশি লাল। শরীরে একটুও শক্তি পাচ্ছে না, চোখগুলো যেন নিভে আসছে তার। হঠাৎই ইনা ভাইয়া বলে দৌড়ে আসে।
তাকে তার এক বান্ধবী এই খবর দিয়েছে তার ভাই ক্যাম্পাসে বসে কান্না করছে। এই খবরটা শুনে ইনা তাড়াতাড়ি এসেছে। ইনা পায়ের বেগ আরো বাড়িয়ে দিয়ে ভাইয়ের কাছে যায়। ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে তোর? ভাইয়া, ভাইয়া রে। ইয়াস চোখে এখন যেন আরো নেতি আসছে। ভাইয়ের এই অবস্থা দেখে ইনার চোখ টলমলো করে। ইয়াস আর ঠিক রইল না, নেতিয়ে পড়ল বোনের কোলে। ইনা এক চিৎকার দিয়ে ওঠে। আশেপাশের মানুষ নিয়ে একটা গাড়িতে উঠে বাবাকে কল দিয়ে হসপিটালে যেতে বলল। ইনা নিজেই ভাইকে নিয়ে হাসপাতালে চলে গেল। ডক্টর আনিশাকে দেখে বলল, হয়তো ও কোনো চাপ পেয়েছে মানসিকভাবে, তাছাড়া ঠিক আছে, কয়েকদিন যত্ন নাও, ঠিক হয়ে যাবে। আর কোনো সমস্যা নেই তো? বয়স তো অল্প, কষ্ট হয়তো সহ্য করতে পারে না, এই দিকটায় বেশি খেয়াল রেখো। ঠিক আছে আঙ্কেল। ওকে, আসি ইয়াংম্যান। ওকে আঙ্কেল। শ্রেয়ান ড্রাইভারকে বলল ওনাকে নিয়ে আসতে। সে গিয়ে আনিশার কাছে গিয়ে বসে, বিড়বিড় করে বলে, কিসের কষ্ট তোমার মাই ডিয়ার? কোন কষ্টে রেখেছি আমি তোমাকে বলো পিচ্ছি? চেষ্টা করব কোনো কষ্টই যেন না পেতে হয় তোমার। ইয়াসের অবস্থাও শোচনীয়। ডক্টর তাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছে। ইয়াস ড্রাগ নেয়, শরীর মারাত্মক দুর্বল। এমন চললে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ডক্টরের কথা শুনে পরিবার কান্নায় ভেঙে পড়ল। ইনা বাচ্চাদের মতো কাঁদছে। তার জীবনে তার বড় ভাই সব। বাবা শক্ত থাকলেও চোখের পানি ঝিলমিল করছে। মা তো বিলাপেরেই কান্না করছে। সন্তানের কষ্টে মা কখনো নীরব থাকে না। সকালে আনিশা ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ায়। মনটা ভালো লাগছে না, অস্থিরতা কাজ করছে। ভেতরে কি হচ্ছে আনিশা নিজেও বুঝতে পারছে না। একটু পর দরজায় নাড়া পড়ে। আনিশা বুঝলো শ্রেয়ান এসেছে, তাই শুধু চুপ করে থাকলো। একটু পর বল, আসুন। শ্রেয়ান দরজা ঠেলে ভেতরে এলো, হাতে 2 কাপ কফি। একটা মগ আনিশার দিকে এগিয়ে দেয়। আনিশা মনমরা হয়ে মগ হাতে নেয়। তোমার কি হয়েছে আনিশা, বলবে আমায় প্লিজ? আনিশা উত্তর না দিয়ে শান্ত হয়ে তাকায় শ্রেয়ানের দিকে, আবারও মুখ ফিরায়। প্লিজ বলো কি হয়েছে তোমার, কি নিয়ে আপসেট তুমি? আনিশা ভাবতে লাগলো সবটা বলবে কিনা, আবার মনে করলো থাক, দরকার কি, উনি হয়তো অযথা রাগারাগি করবে, তার চেয়ে কয়েকটা দিন দেখা যাক কি হয়। এই ভেবে আনিশা চুপ রইল। শ্রেয়ান বেশ কিছুক্ষণ পর বলল, আমায় বলবে না আনিশা? ভালো লাগছে না আমার, বাদ দিন। ওকে। শ্রেয়ান আর কথা বাড়ালো না, গটগট পায়ে আনিশার রুম থেকে চলে গেল। আনিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখলো শ্রেয়ানের যাওয়া। আমি কি ওনাকে কষ্ট দিয়েছি? ওনাকে সবটা বলে দিলে কি ভালো হতো? পরে যদি রাগারাগি করতো আর আমায় ভুল বুঝতো। উনি হয়তো কষ্ট পেয়েছে, এভাবে বলা হয়তো আমার ঠিক হয়নি। ইনা মা বাবার থেকে একটু দূরে গিয়ে মিয়াদের কল রিসিভ করে। হ্যালো। বলো, শুনছি। ভাইয়া কেমন আছেন? ভালো নেই। জান, আমি কি আসবো হসপিটাল? দেখো মেয়াদ, এটা সিনেমা নয় যে তুমি আসলে সবে হাসি মুখে মেনে নিবে। আমি জানি এতে আমার পরিবার আরও ধাক্কা পাবে। এটা সঠিক সময় নয় মেয়াদ। ইটস ওকে, তবে দরকার হলে অবশ্যই কল দেবে। ওকে, দিব। নিজের খেয়াল রেখে একটু। আচ্ছা, বাই। বাই। ইনা কল কেটে দিয়ে যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মিয়াদ আসলেই তাকে খুব কেয়ার করে, খুব ভালোবাসে ছেলেটা, মানিয়ে নেয় সব কিছুই, খুব বুঝে তাকে। ভালোবাসার মানুষ এমন হওয়ারই দরকার। ইনা দেখতে পেলেও ডক্টর তার বাবা মার দিকে এগিয়ে আসছে। ইনা দৌড়ে সেখানে যায়। ডক্টর বলে, দেখুন, পেশেন্ট শারীরিক মানসিক দুইভাবেই খুব অসুস্থ। যতটুকু মনে করছি ডিপ্রেশনে ভুগছে। এ রোগের কিন্তু ঔষধ নেই, সাবধান। আপনাদেরই দেখতে হবে এটা। শরীর পুষ্টির সাথে আরো অনেক কিছুর ঘাটতি আছে। কয়েকদিন হাসপাতালে থাক, তবে কিছুটা উন্নতি হবে। আর আপনাদের যত্ন তো নিতেই হবে, সাথে খেয়াল রাখতে হবে যাতে মানসিক কোনো চাপ না পড়ে আর কষ্ট যেন না পায়। তবে হাসি সবসময় রাখার চেষ্টা করবেন, নয়তো লাইফ রিস্কও হতে পারে। ডক্টর চলে গেলে ইনার মা কান্না করে চেয়ারে বসে পড়ে। ইনা মাকে সান্ত্বনা দিচ্ছে। আনিশা নিচে নামে। হামেনা আন্টি খাবার বেড়ে দিচ্ছিল টেবিলে। শ্রেয়ান শুধু চেয়ারে বসে এক গ্লাস পানি খেলো, তারপর পকেটে হাত দিয়ে হন হন করে বের হয়ে গেল। আনিশার দিকে একবারও তাকায়নি। আর চেখেও আনিশাকে দেখলো না, কিছু না খেয়ে চলে গেল। মুখটাও গম্ভীর ছিল তার। আনিশা বিষয়টায় কষ্ট পায়, কিন্তু নিজেকেই দোষে। হয়তো তখনের ব্যবহারের জন্যই শ্রেয়ান এত রাগ করেছে। আনিশার ভেতরে আগের থেকেও দ্বিগুণ কষ্ট হচ্ছে। পোড়া পোড়া এক কষ্টের অনুভূতি হচ্ছে গভীরে। সারাটা দিন আনিশার মন খারাপ ছিল।
শ্রেয়ানের ব্যবহারটা কথা বারবার মনে উঠছে আর বুকে চিপে দিয়ে উঠছে তার। কষ্ট লাগছিল ভীষণ। দুপুরেও খায়নি সে। মনের মানুষের থেকে কি অবহেলাটা সহ্য করার মতো? সারা দিন শেষে শ্রেয়ান যখন বাসায় ফিরে, দরজা বন্ধ করে আসার সময় আনিশা সোফায় বসেছিল। দৌড়ে গিয়ে শ্রেয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে। শ্রেয়ান এতে মারাত্মকভাবে অবাক হলেও মনে ভীষণ রকম প্রশান্তি পায়। বুকটা শীতল হয়ে আসে তার, ঠোঁট প্রসারিত হয়ে এলো। আনমনে শ্রেয়ান আনিশার মাথায় এক হাত রেখে ঠোঁট বুলালো। আনিশা শ্রেয়ানকে খামচে ধরে, বুকে মুখ লুকিয়ে কাঁদো গলায় বলে, আপনি আমার সাথে এমন করবেন না, আমার কষ্ট হয়, আমি অবহেলা সইতে পারবো না। শ্রেয়ান নিরুত্তর, কিন্তু চোখে মুখে হাসি। আনিশার মনে সে একটা জায়গা করে পেরেছে ভেবেই সে উৎফুল্ল হতে লাগলো। এনার পরামর্শে আফতাব খান সবার কাছে ভুল স্বীকার করে নিয়ে এখন আগের চেয়ে একটু স্বাভাবিক আছেন। আফতাব খানও বুঝতে পেরেছেন রাগের বশে এমন করা উচিত হয়নি, না হলে কোটি কোটি টাকা লসও হতো না, আর তার অনেক কাস্টমার ক্লায়েন্টও হারাতে হতো না। তিনি এখন নিজের কাজের জন্যই মর্মাহত, আফসোসও করেন বটে। এনা তো নিজের উপরই রাগ হচ্ছে। শ্রেয়ান এমনটা করতে পারলো তা যেন ওর মাথায়তে আসছে না। সামান্য জিদের কারণেও তার আত্মসম্মানে আঘাত পড়েছে। শ্রেয়ানকে নিজের করে পাওয়ার নেশাটা তাকে বধ করেছে। দুদিন মিস হয়েছে আনিশার কোচিং। শরীর ঠিক ছিল না, তাই শ্রেয়ান যেতে দেয়নি। আনিশার মনটা যাওয়ার জন্য তারা দেয়নি, বরং না যাওয়ার কথাই বলেছে সব সময়। মনে হচ্ছে ওখানে গেলে ইয়াসের সেই হৃদয় বেদায়ক কান্না কানে ভাসবে তার, তাতে সেও ব্যথিত হবে। আজ শ্রেয়ান আনিশাকে নিয়ে যাচ্ছে কলেজে। আনিশা চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। ভেতরে কেমন ভয় ভয় হচ্ছে, না জানি কি হয় আবার, কোন বিপদ না চলে আসে। আনিশার ভেতরটা কাঁপছে। আনিশার চোখ মুখের অবস্থা দেখে শ্রেয়ান গাড়ি চালাতে চালাতেই বলে, আনিশা, হোয়াট হ্যাপেন? শ্রেয়ান গাড়ি চালাতে থেকেই আনিশার দিকে তাকাচ্ছে। আনিশা, কি হয়েছে বলো তো? ভালো লাগছে না। শ্রেয়ান সামনে থেকে মুখ নিয়ে আনিশার দিকে তাকায়। কেন? বুঝতে পারছি না আমি। আমার আনিশা কি পাগল হয়ে গিয়েছে? আনিশা ভ্রু কুচকে তাকায় শ্রেয়ানের দিকে। শ্রেয়ান আনিশার দিকে তাকিয়ে বলে, না, মানে আমার জন্য। কথাটা শুনে আনিশার না হেসে পারল না, মুচকি একটু হাসলো শুধু। আনিশার হাসি দেখে শ্রেয়ানও শান্তি পেল। গাড়ি চালাতে চালাতে আবার বলল, মেয়ে, ওই হাসিটা আমার জীবন। আমার জীবন আলোকিত করার হাতিয়ার ওই মুক্তচড়া হাসি। কেউ অবশ্যই চাইবে না তার জীবন অন্ধকার থাক কিংবা কষ্টে থাক। আমিও চাই না। তাই সবসময় ওই মুখে প্রাণ ভরা সেই হাসির বৃষ্টি দেখতে চাই আমি সর্বদা। আনিশার ভাষা নেই এই কথার বদলে কি উত্তর দিবে। তবে নিজেকে খুব বিশেষ একজন মনে হচ্ছে। এই লোকটাই তার পরিপূর্ণতা। শ্রেয়ান আনিশাকে নামিয়ে দিয়ে চলে গেল, কিন্তু আনিশার পা এগিয়ে যাচ্ছে না। হাজারটা ভয় চারপাশটা ঘিরে রেখেছে তাকে। এত এত ভয়ের মাঝে মনে এক টুকরো সাহস নিয়ে পা বাড়ায় সামনে। যেতে যেতে আর চোখে তাকিয়ে কোথাও ইয়াসকে পায় না। একটা নিঃশ্বাস ফেলে ক্লাসে ঢুকে যায়, কিন্তু আনিশা স্থির থাকতে পারছে না। কেমন যেন বিচলিত লাগছে তার। ইয়াসের কথা মনে হচ্ছে, কান্নামাখা সেই মুখটা মনে পড়ছে। চিৎকার করে কাদার কণ্ঠস্বরটা বারবার কানে লাগছে। মাথার বোকা নাড়া দিয়ে দিয়ে উঠছে। বিব্রতকর এক অবস্থায় পড়ে গেছে সে। আনিশা বোরখার নিচে ঘেমে অবস্থা খারাপ। পাশের মেয়েটাকে খুব কষ্টে বলল তাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যেতে। আনিশা মেকআপটা খুলে ওয়াশরুমে চোখে মুখে পানির ছাপটা দেয়। শরীরটা দুর্বল লাগছে খুব। আয়নায় নিজেকে দিকে তাকিয়ে নিজেই বলতে লাগলো, কি করছি আমি? এমনটা হচ্ছে কেন আমার? আমি ভুল করছি এমন কিছু ভেবে, যে আমার জন্য এত কিছু করলো, তার সাথে আমি এমন কিছু করতে পারি না। ওই লোকটার জীবনে আমি ছাড়া কেউ নেই। আমার জীবনেও ও মনে হয় শুধু উনিই আছেন। তবে আমার এমনটা কেন হচ্ছে? ইয়ার ছেলেটার কথা কেন ভাবছি আমি? আমি আমার মনের মানুষটাকে ঠকাবো না তো? না না, এমন যেন কোনোদিনও না হয় আল্লাহ। তবে এটা তো ঠিক, ইয়ার ছেলেটা আমার জন্যই কষ্ট পেয়েছে, কিন্তু আমার তো কিছু করার নেই। লোকটা আমার জন্য কষ্ট পেয়েছে, কেঁদেছে, এই কারণে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। হয়তো এই কারণেই বারবার মনে পড়ছে, আল্লাহ রহম করো আমায়, এই বিপদ থেকে উদ্ধার করো আমায়। কথা শেষ করে আনিশা যেন শরীরের সবটা শক্তি ছেড়ে দিয়েছে। কোনো রকম আবারও ক্লাসে ঢুকে পড়ে। ক্লাস শেষে সবার পরে আনিশা গেট দিয়ে বের হয়। আশপাশ বারবার তাকাচ্ছে।
ড্রাইভার দূর থেকে দাঁড়িয়ে দেখলো আনিশা ব্যাগ নিয়ে একা দাঁড়িয়ে এদিক ওদিক করছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কাউকে যেন খুঁজছে। ব্রুকুচকে আরো আগ্রহ নিয়ে ড্রাইভার দিয়াম এগিয়ে এলো আনিশার দিকে। একটু কেশে আনিশাকে বলল, ম্যাম, আপনি কি কাউকে খুঁজছেন? এমন প্রশ্নে আনিশা ভরকে গেল, হতভম্ব হয়ে দাঁড়ালো যে। প্রখর রোদে শুকিয়ে শুকনো ঢুক গেল। ড্রাইভার আবারও বলল, ম্যাম বলুন, কাউকে খুঁজছেন? আমায় বললে আমি হেল্প করে দিতে পারি। ম্যাম, আপনি কি স্যারের জন্য অপেক্ষা করছেন? আনিশা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ভিতরে একটা অজানা ভয় কাজ করছে। ব্যস্ত পায়ে তাড়াতাড়ি এসে গাড়িতে উঠে বসে। ড্রাইভার দিয়াম বিষয়টা বুঝতে পারলো না। অবাক হয়ে সেও একবার আশপাশ দেখে গাড়ির দিকে রওনা দিল। রাতে শ্রেয়ান যখন এলো তখন দিয়াম গাড়ি পার্কিং করছিল। দিয়ামকে দেখে শ্রেয়ান গাড়ি থেকে নেমে ওর উদ্দেশ্যে বলে, কি ব্যাপার দিয়াম, দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আলহামদুলিল্লাহ। দেখো, কলেজ থেকে আসার সময় আনসার যেন কোনো রকম অসুবিধা না হয়, না হলে জানোই তো কি হবে। দিয়াম একটু হেসে বলে, জি স্যার, জানি। শাস্তির সাথে চাকরি যাবে। সাবধানে কাজ করো, পরের মাসে বেতন বাড়বে তোমার। এটা বলেই শ্রেয়ান হাসে। চলে আসার সময় দিয়াম ডাক দেয়, স্যার। বলো। স্যার, আমার না ম্যামটা ঠিক লাগছে না। শ্রেয়ান চোখ মুখ কুচকে কৌতূহল নিয়ে তাকায় দিয়ামের দিকে। স্বাভাবিক লাগছে না। শ্রেয়ান রেগে গিয়ে গলার স্বরটা মোটা করে বলে, যা বলার ঠিক করে বলো। দিয়াম ভয়ে ভয়ে বলল, আসলে স্যার, আজ আসার সময় ম্যাম সবার পরে বের হয়ে এসেছে। আপনি বলেছেন, তাই ছুটির 1 ঘন্টা আগেই রওনা দিই আমি। আধা ঘন্টা ওখানে বসে থাকি। আজ ম্যাম বের হওয়ার পর আশেপাশে কেউ ছিল না, তবুও ম্যাম রোদের মাঝে দাঁড়িয়ে এদিক ওদিক করছিল। মনে হয় খুঁজছিল। আমি জিজ্ঞেস করেছি, কাউকে খুঁজছেন কি না, কিন্তু উনি কিছু বলেনি। হয়তো আপনাকেই খুঁজছিল। শ্রেয়ান কথাটা শুনে একটু থমকে দাঁড়ায়। কথাটা এড়িয়ে বলে, ভেবেছিল আমি আসবো। ও কিছু না, তুমি খেয়াল করে ওকে ঠিকভাবে বাসায় নিয়ে আসবে। ঠিক আছে স্যার। শ্রেয়ান হনহন পায়ে ভেতরে চলে যায়। বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আসলেই কিছুদিন আনিশা মনমরা। এটা ভাবাচ্ছে শ্রেয়ানকে। শ্রেয়ান একবার আনিশার ঘরে উকি দিয়ে দেখলো আনিশা ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে। শ্রেয়ান কিছু না বলে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে হাতে এক মগ কফি নিয়ে শ্রেয়ান সবকিছুই ভাবতে লাগলো। তার নিজেরও ভেতরে কিছু একটা চলছে, সবকিছুই ঘিরে। আনিশার প্রতি অবহেলা হয়ে যাচ্ছে না তো, নাকি সময় কম দেওয়ার জন্য এমন হচ্ছে, আর নাকি অন্য কিছু। বিষয়টা অস্থির করে তুলছে ক্রমশ শ্রেয়ানকে। নির্বোধের মতো তাকিয়ে শুধু ভাবছে সবকিছু নিয়ে। কিছু একটা আওড়ালো মনে মনে, তবুও শান্তি মিলছে না তার। সন্দেহ, ভয়, নাকি অন্য কিছু ঘিরে ধরেছে তাকে। কলেজে দিয়ে আসার সময় আনিশা একবার পেছন ফিরে শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান গাড়িতে বসে অপলক তাকিয়ে আছে আনিশার যাওয়ার দিকে। আনিশার চাহনি দেখে শ্রেয়ান ভেবে নিল আনিশা নেকাবের ভেতর ম্লান হাসছে। শ্রেয়ানের শান্তি লাগছে না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে গেল। আজ কলেজ থেকে আসার সময় আনিশা গেট দিয়ে বের হওয়ার সময় দেখলো শ্রেয়ানকে উত্তপ্ত রোদে গাড়িতে এক পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। আনিশা অবাক হয়, মনে মনে যেন রঙও লাগলো। এগিয়ে আসে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান আনিশাকে দেখে হাসি দেয়। আনিশা তাকে প্রশ্ন করে, আজ আপনি? কেন, শেহজাদির কোনো সমস্যা হলো? আরে না। চলো তবে। চলুন। যেতে যেতে রাস্তায় একটা আইসক্রিমের দোকান দেখলো। আনিশা তাকিয়েছিল। শ্রেয়ান ব্রেক কষে সিট বেল্ট খুলে নামলো। আপনি কোথায় যান? শ্রেয়ান অন্যদিকে এগিয়ে আনিশার পাশের দরজাটা খুলে দিল। আনিশার হাত ধরে নামিয়ে বলল, এখানে থাকো, আমি আসছি। কেন? শো। শ্রেয়ান গাড়ির গতি বুঝে ওপারে গিয়ে আইসক্রিম নিল, হাতে 2টা কোট। আনিশা উৎফুল্ল হয়ে ওঠে। মনের খুশিতে সেও নিজেও ওপারে যেতে চাইছে। শ্রেয়ানের বুকে ভয় হতে লাগলো। সাই সাই গাড়ি যাচ্ছে, বারবার না করছে আনিশাকে এদিকে আসতে। আনিশা হাসি মুখে গাড়ির কাছ থেকে এপারে আসবে। শ্রেয়ান মাথা দিয়ে মুখ দিয়ে নাই করছে শুধু। আনিশা পা বাড়ায় এপারে আসতে। হঠাৎই সাই করে একটা গাড়ি চলে যায় রাস্তা দিয়ে, আনিশার খুব কাছ দিয়ে। শ্রেয়ান নির্বোধের মতোই তাকিয়ে আছে। শক্তি না থাকায় হাত থেকে আইসক্রিমগুলো পড়ে গেল মাটিতে। শ্রেয়ান কি মনে করে 2 পা পিছিয়ে গেল।
চোখ বন্ধ করা থেকে খুলেই দেখতে পেল ওপারে আনিশা দাঁড়িয়ে হাত ডুলছে আর ধেয়ে চলা গাড়িটার দিকে তাকিয়ে আছে। শ্রেয়ান রাগে কটমট করে কোনো রকম ওপারে গেল দৌড়ে। রাগে শরীর ঘামছে, শার্ট ভিজে গেছে। সে গিয়ে আনিশার বাহু খামচে ধরে, নখ যেন ডেবে যাচ্ছে। দাঁতে দাঁত কেটে বলল, না করেছিলাম না তোকে? বেশি বোঝা আমার একদম পছন্দ নয়। তোকে ওখান থেকে বারণ করেছিলাম আমি। শ্রেয়ান বেশ ধমকে সুরেই কথাটা বলল। আনিশা ভয়ে কেঁপে উঠল, চোখ ঝিলমিল করছে যেন পানিতে। যদি কিছু হয়ে যেত তো? আনিশা হা হয়ে তাকিয়ে শুধু শুনছে শ্রেয়ানের কথা। তার চোখ পানিতে টলমল হতে দেখে শ্রেয়ান জাপটে ধরলো আনিশাকে, খুব শক্ত করে বুকের সাথে চেপে ধরলো। তার ধারণা আনিশাকে বকা দিয়েছে বলেই এমন চোখ টলমল করছে পানিতে। শ্রেয়ানের বুক এখনো ব্যথায় টনটন করছে, ভয়ে এখনো ভেতরটা কাঁপছে তার। কি সাংঘাতিক মেয়ে! শ্রেয়ানের বুকে গুটিসুটি হয়ে হঠাৎই আনিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আইসক্রিম। কথা শুনে শ্রেয়ান আনিশাকে ছাড়লো। ভালো করে আনিশাকে দেখলো, মনে হলো আইসক্রিম ফেলে দিয়েছে। শ্রেয়ান ঘাড় ঘুরিয়ে ফেলে দেওয়া আইসক্রিমের দিকে তাকায়। আধোগলা হয়ে মাটিতে পড়ে আছে। আনিশার হাতটা শক্ত করে ধরে। রাখো তোমার আইসক্রিম। এটা বলে টেনে গাড়িতে নিয়ে ওঠায়। আনিশার নজর সেই আইসক্রিমের দিকে। আজ অনেক দিন ইয়াস হসপিটালে। শরীর তার সত্যিই দুর্বল। হসপিটালে যতটা সময় সজাগ বা চেতনায় ছিল, ততটা সময় সে শুধু আনিশাকে নিয়েই ভেবেছে। আনিশার পেছনে সময়টা ব্যয় করেছে। আর বারবার আনিশার সেই বিষাক্ত তীক্ষ্ণ কথাগুলো মনে পড়েছে, আর তাকে উদাসীন এবং ভাবান্তর করে তুলেছে। তার আনিশার মনে অন্য কেউ বাসা বানিয়েছে। মনে মনে এটাই ভেবেছে কি করবে সে, কে করা উচিত তার। আজ দীর্ঘ কয়েকদিন পর সে ঠিক করতে পেরেছে সে কি করবে বা কি করা উচিত তার। ভালোবাসি তো মানুষ কত কিছুই করে, সেও না হয় করবে ভেবেই ইয়াস ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসির রেখা টেনে আনে। রাত তখন বোধহয় আনিশা পড়ছিল। শ্রেয়ান তার রুমে এক গাদা আইসক্রিম নিয়ে আসে। আনিশার পাশে বসে তার সামনে আইসক্রিমগুলো ধরে। আনিশা দেখেই খুশি হয়ে পড়ে। বই বন্ধ করে হাত দিয়ে তা নিতে চায়। শ্রেয়ান না দিয়ে সরিয়ে নেয়। আনিশা চোখ মুখ কালো করে শ্রেয়ানের দিকে তাকায়। তখন সে বলে, আগে বলো আমার কথার অবাধ্য আর হবে না, না হলে দিব না। ওকে, নিয়ে ফেলে দিচ্ছি। আরে না না, ওকে হবে না। কি হবে না? আনিশা মিনমিন করে বলে, অবাধ্য হব না। মনে থাকবে? শিওর? আনিশা শ্রেয়ানের হাত থেকে কেড়ে নিয়ে বলে, শিওর। শ্রেয়ান আনিশার কাণ্ডে হেসে দেয়। আনিশা কোন বের করলো, গপ গপ করে চোখ বন্ধ করে খাওয়া ধরলো। শ্রেয়ান সেদিনের মতোই গালে হাত দিয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলো আনিশাকে। খেতে খেতে আনিশার খেয়াল গেল শ্রেয়ানের দিকে। নেশা ধরানো মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। আনিশা অনেকটা লজ্জা পেল। খাওয়া বন্ধ করে মাথা নিচুর দিকে দিয়ে এদিক ওদিক চোখ ঘোরাতে লাগলো। বিষয়টা বেশ শ্রেয়ানের চোখে লেগেছে। সে মিটিমিটে হাসে। আনিশা না পেরে আইসক্রিমের প্যাকেট হাতে নিয়ে ছুটে চলে যেতে চাইলে শ্রেয়ান আনিশার হাত ধরে নেয়। আনিশাকে বসিয়ে দিয়ে মুচকি একগাল হাসি দিয়ে নিজে উঠে গেল। নিঃশব্দে হেসে আনিশা রুম ত্যাগ করলো। আনিশা এক মনে চুপ করে বসে আছে। আইসক্রিম গলে গলে পড়ছে, তবুও মুখে পড়তে ইচ্ছা হচ্ছে না। শ্রেয়ানের জীবনে সে যে কি তা বোঝা আর বাকি নেই তার। সে বেশ বুঝতে পেরেছে সে ছাড়া ওই লোকটার জীবনে আর কেউ নেই। সে বিশেষ হতে বিশেষ কেউ। তাকে ছাড়া ওই লোকটার জীবন হয়তো মূল্যহীন। আনিশা পুলকিত হয়েও যেন হতে পারছে না। মনের কোনায় ইয়াসের জন্য দুঃখ হচ্ছে। কারণটা এটাই, তার কারণে সে কষ্ট পেয়েছে। এটা ভেবে আনিশা নিজেকে অপরাধী ভাবছে। বিষাদের ছায়া নেমে এলো ক্ষণিকে। এনা আফতাব খানের রুমে গেল। দেখতে পেল তিনি চেয়ারে বসে আছেন চিন্তিত হয়ে। এটাই স্বাভাবিক, কারণ কোটি কোটি টাকার লস। এনা গিয়ে আফতাব খানের পাশে দাঁড়ায়। পাপা। মেয়ের ডাক শুনে তিনি তাকায়। কিছু বলবে? পাপা, আমার কারণেই তোমার এই অবস্থা। আই এম সরি পাপা। তিনি উঠে মেয়েকে নিয়ে বিছানার উপর বসেন। তোমার জন্য হবে কেন? সিদ্ধান্ত আমার নিতেই ভুল হয়েছে। এনা টলমলো চোখ নিয়ে বলে, আমি জানি আমার রাগ জিদের কারণেই তুমি এমন সিদ্ধান্ত নিয়েছো। এনা চোখ দিয়ে টুপ করে পানির দানা গড়িয়ে পড়ে। তার পাপা বুকে কষ্ট নিয়ে বলে, কেতো না মা, আমি তোমার সাথে শ্রেয়ানের বিয়ে দিব। না পাপা। তিনি অবাক হলেন এই কথা শুনে। পাপা, ও আমায় অপমান করেছে।
আমার আত্মসম্মানে আঘাত করেছে। আর যাই হোক, সেলফ রেসপেক্ট আমার আছে। আমি আর যেচে গিয়ে ওর কাছে অপমানিত হতে পারবো না। আর না তোমার যেতে তুমি তোমার ব্যবসা নিয়ে ভাবো পাপা। আই এম ফাইন।